আমি বিব্রত হয়ে যখন কোনো অ্যানাউন্সমেন্টে বলে বাংলা গানের যুবরাজ, তখন আমি একটু লজ্জা পাই। যেহেতু আমি কথা বলে ফেলি, আমার কথা সবার ফেভারে যাবে না, বিভিন্ন জনের বিপক্ষে যাবে, এটাই নিয়ম। জামাতকে ইসলামী বিপ্লব থেকে বের করতে পেরেছে, ওনাদের একসাথে বসে গোল টেবিলে সিদ্ধান্ত নেওয়া উচিত আসলে মিউজিক হারাম কি হালাল এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আপনি যখন একটা গোছানো পরিবার থেকে আসবেন, সেক্ষেত্রে রাজনীতিটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। আমাকে জেলে নিয়ে যাক, আমাকে ফাঁসি দিয়ে দেখ, আমার ফ্যামিলিকে ডিস্টার্ব করবে কেন? আমি বিশ্বাস করি রাজনীতির বাইরে কিছু নেই, একটা গাছের পাতাও নেই। যারা রাজনীতিতে কথা বলেন আই হেট পলিটিক্স, তারা কিন্তু যখন ভেজালে পড়ে একটা পলিটিক্যাল নেতা ধরে, অবশ্যই ধরে। ডাবল স্ট্যান্ডার্ড এগুলো। বিএনপি যদি একটা জঙ্গল হয় বা একটা বন হয় বা একটা বাগান হয়, তাহলে সে বাগানে অনেক রকম গাছ থাকে। আমি একটা নিম গাছ। আমার বাবা মুসলিম লীগের হিসেবে ইনফ্লুয়েন্সিয়াল লিডার ছিলেন কুমিল্লায়, যিনি শান্তি কমিটির সাথে যুক্ত ছিলেন। না, স্বাধীনতার পক্ষে ছিলেন। ইন্ডিয়াতে আমাদের অভিনেতা মোটামুটি বাড়ি ঘড়ি আছে ওখানে তাদের, তাই না? কিন্তু কথা হচ্ছে আমাকে নিয়ে। আপনার বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছে, কয়দিন আপনি কারাভোগ করেছেন? আমি ঝামেলা তৈরি করি না, তো ঝামেলা তৈরি হয়ে যায়। যুদ্ধের ঘোড়া কিন্তু বিয়ে বাড়িতে নাচে না। আমি যুদ্ধের ঘোড়া, আমাকে যুদ্ধ করতেই হবে, আমি জানি এটা। যে কোনো ধরনের পাইপের কাজে নিশ্চিন্তে নির্ভরতায় ব্যবহার করুন জিবিটিএল এর পাইপ। প্রিয় দর্শক, দৃষ্টি 24-এর আজকের পডকাস্টে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আখতারুজ্জামান আজাদ। আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশের একজন স্বনামধন্য সঙ্গীত শিল্পী আসিফ আকবর। আসিফ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি দৃষ্টি 24-এর আজকের আয়োজনে। থ্যাংক ইউ। রাজা নাম্বার 1 চলচ্চিত্রটা মুক্তি পেয়েছিল 1998 সালে। সেখানে আপনার একটা গান ছিল, আমারই ভাগ্যে তোমারই নাম ছিল যে লেখা। সেই গানটা 1998 সালে চলচ্চিত্রের সাথে মুক্তি পাওয়ার পরে আপনার ও প্রিয়া তুমি কোথায় অ্যালবামটা মুক্তি পেল 2001 সালে। মধ্যবর্তী যে 3টা বছর ছিল, সেই 3টা বছর আপনার জীবন কীরকম কেটেছিল? আপনার জীবনের তখনকার ঘটনা প্রবাহ সম্পর্কে জানতে চাই, 3টা বছরের। আপনাকে ধন্যবাদ, আমার প্রিয় কবি আখতারুজ্জামান আজাদ। আজকের এই পডকাস্টটা আমি মনে করছি যে দর্শকদের জন্য খুব আনন্দময় হবে, কারণ আজকে অনেক তথ্য নির্ভর কথা হবে। এবং থ্যাংক ইউ আমার ক্যারিয়ার দিয়ে স্টার্ট করার জন্য। 1998-এ শওকত আলী ইমনের সুর এবং সঙ্গীতে আমাদের ফেমাস গীতিকবি মনিরুজ্জামান মনির ভাইয়ের লেখায় রাজা নাম্বার 1 ছবিতে প্রথম গান গেয়েছিলাম। গানটির শিরোনাম ছিল আমারই ভাগ্যে তোমার নাম ছিল যে লেখা। এই গানটির সহশিল্পী ছিলেন আমার আরেকজন সিনিয়র কলিগ আলমারা মিনু আপা। তো এটিতে মান্না ভাইয়ের লিপে গানটি গিয়েছিল এবং শাহনাজ আপা ছিলেন নায়িকা। শরীফুদ্দিন খান দীপু প্রযোজিত পরিচালিত পিঙ্কি পিকচার্সের, যেহেতু ফিল্ম সবটা বলতে হয়, তো এটা ছিল আমার জীবনে একটা প্রথম স্বপ্ন পূরণের ধাপ। আমি যখন ঢাকায় আসি, আমাকে ইফতেখার হোসেন পিন্টু ভাই, যিনি আমাকে এনকারেজ করেছিলেন যে তোমার ভয়েসটা প্লেব্যাকের, তুমি প্লেব্যাক করতে পারবে, তোমার অপেক্ষার বেশি দিন করতে হবে না। আমি বললাম দেখেন, আমার তো অলরেডি বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এখন তো আমাকে তো একটা ক্যারিয়ার বিল্ড আপ করতে হবে। বাসায় জানতে চাচ্ছে যে আমি মাস্টার্সটা আমার অলমোস্ট কমপ্লিট, তাহলে সেক্ষেত্রে আমার ভূমিকা কী হওয়া উচিত। তো ওই গানটা ছিল আমার একটা শক্তি, যে প্রথমে আমি ফিল্মে গান গাইলাম এত বড় একটা ব্যানারে এবং এত বড় মিউজিক ডিরেক্টর গীতিকার তাদের অধীনে। তো সেই গানটা গাওয়ার পর আমার স্বপ্ন দেখা শুরু হয়। বাট ওই গানটার পরে আবার 10 মাস পর আরেকটা গানের সুযোগ আমি পাই, কারণ আপনি জানেন তখন ডাক সাইডে সব সিঙ্গার ছিলেন, আব্দুল হাদি ভাই কিংবা খালিদ হাসান মিলু ভাই, এন্ড্র কিশোর, কুমার বিশ্বজিৎ দাদা, অনেক বড় বড় লাইন আপ ছিল এবং প্লেব্যাকের সুযোগ পাওয়াটা খুব কষ্টকরই কাজ ছিল। তো প্লেব্যাকে গান করার ফলে যেটা হয়েছে, আমি প্রত্যেক দিন শওকত আলী ইমনের অ্যাসিস্ট্যান্ট ছিলাম প্রায় দীর্ঘ 1.5 বছর। ইমন ভাইয়ের সাথে কাজ করার ফলে যেটা হয়েছে, আমি দেশ বরেণ্য শিল্পীদের গান তারা কীভাবে গায়, তাদের এক্সপ্রেশন কী, তাদের মাইক্রোফোন ব্যালেন্স কী, তাদের সুর, তাদের ছাড়া রেজোনেন্সগুলো কী হতে পারে, গায়কিটা শেখা। তো শওকত আলী ইমন ভাই আমাকে বলেছিলেন, তুমি যেহেতু গান শেখোনি, তুমি শিখো কীভাবে মাইক্রোফোনটা ব্যালেন্স করতে হবে, বড়রা কীভাবে গান গায়, এবং এই যে শব্দ বা বাণীগুলি যে আছে গানের, সেই বাণীগুলো আসলে কীভাবে এক্সপ্রেশনের মাধ্যমে গানে ফুটিয়ে তুলতে হয়। তো সেটা ছিল একটা এক্সপেরিয়েন্স এবং এক্সপেরিমেন্টের প্রথম ধাপ। তারপর 3টা বছর আমি অনেক স্ট্রাগল করেছি। আমি বাসায় বলেছি কুমিল্লায় যে আমি ঢাকায় ভালো আছি, ঢাকায় বলেছি কুমিল্লা সব ঠিকঠাক আছে, কিন্তু আমার এখানে স্ট্রাগলিং পিরিয়ড চলছিল। অর্থাৎ আমি একজন শিক্ষিত বেকার ছিলাম, কিন্তু আমার সাউন্ড সিস্টেমে ব্যবসা থেকে যা ইনকাম হতো সেটাতে আমি চলতাম। তো পরবর্তীতে এই ধাপটা পেরিয়ে আমরা গেলাম শওকত আলী ইমনের ধাপ পেরোনোর পর আমার আরও একজন কলিগ ছিলেন আজমির বাবু ভাই, তিনি আমাকে এনকারেজ করেছেন অডিও সার্কিটে ঢোকার জন্য। পিন্টু ভাই যেভাবে ইন্ট্রোডিউস করেন আমাকে শওকত আলী ইমনের সাথে, ঠিক সে একই রকমভাবে আজমির বাবু আমাকে ইন্ট্রোডিউস করেন ইথুন বাবুর সাথে। ইথুন বাবুর একটা গান শুনেছিলাম, আমার একটা ফিল্মের গান, খেপা বসু সিনেমার নাম। তখন একটা রিমেক গান গেয়েছিলাম আমি, দিল সের গানটার নকল, যেটা হচ্ছে আপনার এআর রহমান সাহেবের করা। তো এটা আলী আকরাম শুভ কম্পোজ করেছেন এবং ওই আইটেম গানটার জন্য আমাকে দরকার ছিল। তো আমি গানটা গাওয়ার ফলে ইথুন বাবু বাইরে থেকে, স্টুডিওর নাম সাস্টেইন, বাইরে থেকে তিনি শোনার পরে তিনি শুভ ভাইকে বলেন যে এই গলাটা আমার লাগবে।
তো তারপর তিনি আমার সাথে যোগাযোগ করার একটা মাধ্যমে সেটা চাজিম বাবু। তো পরে আমাকে বললেন যে আমি তোমাকে এমন কিছু গান দিতে চাই যেটা তোমাকে আর পিছন দিকে তাকাতে হবে না, তোমার ক্যারিয়ার সামনের দিকে যাবে। তখন তিনি আমাকে শোনালেন 4টি গান, ও প্রিয় তুমি কোথায়, এখনো মাঝে মাঝে, কখনো ভালোবাসনি, এত কষ্ট মেনে নেওয়া যায় না। তো এই গানগুলো শোনার পর আমার ভালো লাগলো। কিন্তু তখন আমি আবার আরেকটা কাজ শুরু করেছিলাম, আমাদের মিউজিক ডিরেক্টর মনোর হোসেন টুটুল ভাইয়ের সুরে 3টি গান করেছি। আবার শওকত আলী ইমন ভাইও অ্যালবাম করছিলেন, বাট তখন আমার ফিনান্সিয়াল অনিশ্চয়তা ছিল, কে ফাইন্যান্স করবে, কে হবে প্রডিউসার, তো এরকম একটা ধোঁয়াশা ছিল। তো শেষ পর্যন্ত আমরা 2000 সালে কাজটা শুরু করতে পারি, মার্চ এপ্রিলের দিকে, এবং এই কাজটা শেষ হতে হতে আবার 2000 সাল শেষ হয়ে গেছে। তো এর মধ্যে 1 সালে ঈদ আসলো। ঈদের সময় আপনার অ্যালবামটা ছাড়ার কথা ছিল সাউন্ডটেক থেকে, সাউন্ডটেক অ্যালবামটা ছাড়েনি, কারণ তখন অনেক বড় বড় আর্টিস্টদের অ্যালবাম আসছিল। সাউন্ডটেক ভাবলো যে এখন যদি গানটা পরিবার ছাড়ি। থেকে কি কোনোভাবে চাপ আসছিল কনভেনশনাল কোনো পেশায় যাওয়ার জন্য? এই যে 3টা বছর যে সংগ্রামের কথা বললেন, জি। এটা তো সাধারণত আমাদের পরিবারগুলো চায় যে একটা প্রথাগত যে পেশায় যাওয়ার জন্য, সেই প্রথাগত পেশায় যাওয়ার জন্য কি চাপটা ছিল? যেহেতু আমি মাস্টার্সটা অনার্সটা ততক্ষণে কমপ্লিট করে ফেলেছি, এখন মাস্টার্সটা করেছি 99 পর্যন্ত আমার সেশন জট, যেহেতু আমি 92 থেকে 99 প্রায় 7 বছর সময় লেগেছে আমার সেশন কমপ্লিট করতে। তো আমার ফ্যামিলি চাচ্ছিলাম জব করি, কারণ ব্যবসা তো আমাদের পরিবার নাই। তো সেক্ষেত্রে আমার মেজো ভাই, যিনি জেনারেল আমিন আকবর, তিনি তখন ছিলেন এডিসি ছিলেন জেনারেল নুরুদ্দিন সাহেবের, তখন আমার একটা চাকরি রেডি করেছিলেন ফিনলে টি গার্ডেনে শ্রীমঙ্গলে। তো সেই চাকরিটাতে জন্য আমার চাপ ছিল ফ্যামিলি থেকে যে যাও ওই চাকরিটা করতে হবে, চাকরিটা করতে হবে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সমাজকে বলা যাবে যে আমাদের ছেলে কিছু একটা করে। স্টেটে ম্যানেজার। এখন আপনি সব জায়গায় দেখবেন, মানে কেউ গান গায়, কেউ খেলাধুলো করে, এই পরিচয়টা দিতে চায় না, অ্যাসুরেন্স না পাওয়া পর্যন্ত সে প্রতিষ্ঠিত। তো প্রতিষ্ঠা পাওয়ার আগ পর্যন্ত এই সমস্ত পেশাগুলি আসলে পরিবারে খুব একটা যখন প্রতিষ্ঠিত হয়ে গেলেন, তখন আগে আপনার পরিবার যে পেশাটায় থাকার কারণে সেই পরিচয়টা দিতে চাইতো না পরিবার, পরবর্তীতে যখন অত্যন্ত বিখ্যাত হয়ে গেলেন, তখন আপনার পরিবারের সদস্যদের চোখে মুখে কি পরিবর্তনটা আপনি মূলত লক্ষ্য করেছিলেন? এটা ভেরি আনইউজুয়াল একটা ট্র্যাক ছিল, কারণ একটা আমাদের ফ্যামিলিটা একটু মধ্যবিত্ত পরিবার, এবং সেখানে সবাই শিক্ষক, আইনজীবী, বিজনেসম্যান নাই, বিভিন্ন পেশায় থাকে, বাট গভর্নমেন্ট জব করে, এরকম আর কি। তো আমার পেশাটা ছিল বিচিত্র, তাই না? একটা এরকম একটা গুছানো ফ্যামিলিতে হঠাৎ করে একজন গায়ক এসে গেল, এটা অবশ্যই একটা অভিনবই ছিল ব্যাপারটা আমাদের ফ্যামিলি। আপনার পূর্বপুরুষদের মধ্যে ওরকমের সঙ্গীত শিল্পী? না, আমার আব্বা আম্মা পছন্দ করতেন গান, আমাদের ফ্যামিলি গান পছন্দ করতো। আমরা সেই ছোটবেলা থেকে আগরতলার আকাশবাণী আগরতলা বা রেডিও শিলংয়ের গান শুনতাম। এটা শুনতে হতো, 1 ব্যান্ড রেডিওতে আসতো বা 3 ব্যান্ড রেডিওতে বা টেপে গান শুনতাম, পুজোর সময় অ্যালবাম রিলিজ হতো। তো গান শোনার অভ্যাসটা ছিল, সবাই সঙ্গীত প্রেমী বাসায়, কিন্তু ক্যারিয়ার হিসেবে মিউজিককে নেওয়ার মতো প্রস্তুতি আমাদের ফ্যামিলি ছিল না। আমাদের পরিবার তো সেক্ষেত্রে 2001-এ যখন অ্যালবামটা রিলিজ হয়, তারপরে অনেক প্রবলেম ছিল। তো শেষ পর্যন্ত 3 মাস পরে গিয়ে অ্যালবামটা সফলতার মুখ দেখে, ও প্রিয় তুমি কোথায়, তারপর থেকে আবার পরিচয় চেঞ্জ আর কি। এই হলো মোটামুটি 3 বছরের স্ট্রাগল। যেমন আপনি মান্নার কথা বললেন, জি, সাধারণত আমরা একটা জিনিস দেখে থাকি যে সুনির্দিষ্ট একজন কণ্ঠশিল্পীর সাথে সুনির্দিষ্ট একজন অভিনেতা বা অভিনেত্রীর একটা সিনক্রোনাইজেশন খুব ভালো হয়ে থাকে। যেমন রুমানা মোর্শেদ, কনক চাপার কথা যদি আমরা বলি, তাহলে দেখা যায় যে শাবনুরের কণ্ঠে ওনার গান সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ মানুষই হতো। সেটা দর্শকরাও বলে, আমিও বলি, সেটা কনক চাপা নিজেও বলেন। আপনার কণ্ঠে অনেক চিত্রনায়ক অভিনয় করেছেন। কোন চিত্রনায়ককে মনে হতো যে এই চিত্রনায়ক মেড ফর মি বা আই অ্যাম মেড ফর হিম? 3 জনের নাম নিতে পারি আমি। প্রথমত মান্না ভাই, দ্বিতীয়ত সাকিব খান, তৃতীয়ত আমিন খান। আর ওনাদের যে অ্যাটিচিউডটা স্ক্রিনে ছিল, স্ক্রিনের সাথে আমার ভয়েসটা পর্দায় ভালো যেত। আর অন্য জায়গায় দেখা যাচ্ছে আমার ভয়েসটা বেশি ভারী হয়ে যাচ্ছে, নায়কের সাথে মিলছে না, তার ডায়লগের পরবর্তী গানটা ঠিকমতো হচ্ছে না, শারীরিকভাবে শক্তিশালী কোনো ওইরকম। বাট ওই ভয়েসের যে এক্সপ্রেশন, ওর কথা বলছে একরকম, গান গেছে আর একরকম। তো এটা একটা ফিল্ম, তো প্লেব্যাক, আপনার সব কিছুই দেখা হয় স্ক্রিনে, একটা আন্দাজ করা হয় কী হতে পারে সেটা। তো সেক্ষেত্রে প্লেব্যাকটা ছিল আমার প্রথম ক্যারিয়ারের শুরুটা। খুব রেয়ার যে আপনার প্লেব্যাক থেকে কোনো আর্টিস্ট অডিও সার্কিটে এসে শাইন করেছে, এটা কিন্তু আমি সাধারণত অডিও জগৎ থেকে প্লেব্যাকে, আপনি Exactly. প্লেব্যাক থেকে অডিওতে গিয়েছেন, আবার সেখান থেকে প্লেব্যাক করেছেন, এরকমের। 2001 সালের পূর্ববর্তী 29 বছর আসিফ আকবরকে তেমন কেউ চিনত না। এটা ছিল একটা প্রাইভেট ফিগার জীবন। 2001 পরবর্তী এই যে 2026 পর্যন্ত শিকি শতাব্দী, 25টা বছর, এই 25 বছর আপনি পাবলিক ফিগার। সেই 29 বছরের প্রাইভেট ফিগার জীবনের সাথে 25 বছরের পাবলিক ফিগার জীবনের কি কি তফাৎ আপনার চোখে পড়ে? যে কোনো ধরনের পাইপের কাজে নিশ্চিন্তে নির্ভরতায় ব্যবহার করুন জিবিটিএল এর পাইপ। প্রথমত জায়গাটা আমার জন্য নতুন ছিল, আমি খুব প্রশিক্ষিত বা সুশিক্ষিত গায়ক ছিলাম সেটাও না। তো আমাকে প্রথম অ্যাডজাস্ট করতে হয়েছে, এটা বিশাল বড় একটা ইন্ডাস্ট্রি,
এবং ইন্ডাস্ট্রিতে অনেক মহিরুহ আছেন। আমাদের সময় তখন আইয়ুব বাচ্চু ভাই জীবিত ছিলেন, অ্যান্ড্রু কিশোর ছিলেন, বিশাল ব্যাপার ছিল একটা ইন্ডাস্ট্রি। তো সেক্ষেত্রে আমি কতটুকু কীভাবে সাস্টেনেবল হবে আমার ক্যারিয়ারটা, আমি কীভাবে টিকে থাকবো, সেটা ছিল প্রথম চিন্তা। তো সেক্ষেত্রে যখন অডিও সার্কিটে আমি ফ্লোরিশ হয় আমার ক্যারিয়ারটা, আমি চেষ্টা করেছি কন্টিনিউয়াস মিউজিক করতে। অর্থাৎ নতুন যেহেতু বড় আর্টিস্টরা আমার সাথে গান গাইতে চাইতেন না, তাদের একটু স্ট্যাটাসের সমস্যা ছিল যে আসিফের সাথে এখন গান গাইবো না বা রিফিউজ করে দিয়েছে, তখন আমি পিএল হাসান ভাই এবং আতিক বাবুকে নিয়ে মিক্সড অ্যালবাম শুরু করলাম, ভুলতে পারি না সাথী, কেমন আছো তুমি, এই টাইপের। তো এটা করার পরে ওই দুইটা অ্যালবামই ও প্রিয়ার পরে সফল হয়। সফল হওয়ার পরে কোম্পানি এরপরে কি ওই একই শিল্পীরা আপনার সাথে গাওয়ার জন্য মুখিয়েছিলেন? না, মুখে কি আসলে ইন্ডাস্ট্রি চলে একটা স্টাইলে, এখন বাজেট থাকে, আর্টিস্ট সিলেকশন থাকে, মিউজিক ডিরেক্টর কাকে পছন্দ করবে, কোম্পানি কাকে রিকোয়ারমেন্ট দিবে, সেগুলি সব একটা হিসাব থাকে। তো সেই হিসাবে তখন আমি টপে চলে যাই, কারণ সাউন্ডটেক থেকে অনেক আর্টিস্ট যখন চলে যায়, সাউন্ডটেক মোটামুটি তখন ভেঙে পড়ার উপক্রম, সাউন্ডটেক কোম্পানিটা থাকে না। তখন কোম্পানি আমাকে একটা ক্লিন চিট দিয়ে দিল যে ঠিক আছে, আপনি এখন মানুষ আপনার গান শুনছে, আপনি আপনার মতো করে কাজ করেন, আপনি এখন যা গাইবেন সেটাই মানুষ নেবে, সুতরাং আপনি স্বাধীন। এই স্বাধীনতা পাওয়ার পর থেকে বেসিক্যালি আমার উল্লম্ফনটা শুরু হয়। উল্লম্ফনটা শুরু হয় তখন আমি আপনার এই বিভিন্ন অ্যালবাম করা শুরু করি, সোলো অ্যালবাম। তখন আমাকে সাউন্ডটেক অফার দিল যে আপনি বড় আর্টিস্টের সাথে গান করেন, যেমন রুনা লায়লা ম্যাডাম বা সাবিনা ইয়াসমিন ম্যাডাম, এদের সাথে আপনি ডুয়েট অ্যালবাম করেন। তো আমি আবার সে পথে যাইনি, আমি সবসময় ইউথ বা ইয়াংদেরকে প্রাধান্য দিতাম। তো প্রাধান্য দিতে গিয়ে আমি প্রথম ডুয়েট অ্যালবামটা করি দিনাত জাহান মুন্নির সাথে। পরবর্তীতে সাউন্ডটেক আমাকে অফার দেয় যে আপনি একটু মুম্বাই যান, মুম্বাই গিয়ে আপনি একটু নিজেকে টেস্ট করে আসেন, আপনি অভিজ্ঞতা হবে, ওখানে গিয়ে গান গান। এই কবিতা কৃষ্ণমূর্তির সাথে আপনার কাজ হয়েছিল শেষ পর্যন্ত কোনো? কবিতা কৃষ্ণমূর্তির সাথে আমার অ্যালবাম হয়েছিল মিলন, সেটা মনোর হোসেন টুটুলের সুরসঙ্গীতে। সেটা হয়েছিল 2002 সালে, 3 সালে রিলিজ হয়েছিল। এবং ওই যে বললাম ইন্টারেস্টিং, সাউন্ডটাকে বাউল ভাই চাইতেন যে আমি অ্যাটলিস্ট এক্সপিরিয়েন্সটা গ্যাদার করি, যেহেতু আমি গান শিখিনি, আমার অভিজ্ঞতা যেন হয়, আমার সাহস মনোবল যেন থাকে অটুট, বা আমি যেন সামনে এগিয়ে যেতে পারি। তখন তিনি আমাকে 3টা অ্যালবামের পারমিশন দিলেন এবং উনি ব্যবস্থা করলেন কবিতা কৃষ্ণমূর্তি যে একটা, কুমার শানু দাদা একটা, অভিজিৎ দাদা একটা, এই 3টা ডুয়েট অ্যালবাম করার অনুমতি এসছে এবং আমরা মুম্বাই থেকে রেকর্ডিং করেছি। হয়ে গেছে কাজ, এটা রিলিজ হয়ে গেছে 2003 সালে 3টা আপনি বলেছিলেন আমাকে যে একটা জীবন তো অন্যদের জন্য গাইলাম, এবার নিজের জন্য কিছু গাইতে চাই, নিজের একটা অমরত্ব অর্জনের জন্য, একটা আর্কাইভাল ভ্যালু থেকে, ওই চিন্তা থেকে আপনি কবির সুমনের সাথে আপনি গান গিয়েছিলেন। মানে আপনার কি মনে হয় যে কবির সুমনের সাথে যে গানটা গিয়েছিলেন সেটা অমরত্ব লাভ করবে, বা তার সাথে আপনার অভিজ্ঞতা, অনুভূতি ইত্যাদি ইত্যাদি? কি আরিফ নামে একজন ভদ্রলোক ছিলেন যিনি কবির সুমনের ইভেন্টগুলো দেখতেন বাংলাদেশে এবং ওনাকে খুব আদর করতেন। আরিফ সাহেব একদিন আমাকে ফোন দিলেন SMS-এ যে কবির সুমনকে আপনার গান শুনিয়েছি, উনি আপনার গান পছন্দ করেছে এবং আপনি চাইলে আপনার গান তিনি করবেন। সেটা আমার জন্য একটা হঠাৎ করে, ওই সময় একটা মোটামুটি টানাপোড়েনের মধ্যে ছিলাম, রাজনৈতিক অস্থিরতা বা মিউজিকের বাইরে একটা অ্যাটাচমেন্ট খুব একটা ছিল না, আমি বিক্ষিপ্ত ছিলাম। কিন্তু কবির সুমন সাহেব যখন আমার গান করতে রাজি হলেন তখন আমি খুব খুশি হলাম। এই কারণে আমি তো আসলে কমার্শিয়াল শিল্পী ছিলাম বা জনপ্রিয় গান জন্ম দিয়ে আমার সুরকার গীতিকারা এভাবেই আমাকে চালাতেন যেন গানটা পপুলার হয়, কোম্পানির জন্য বিজনেস হয়। তো সব গান তো আর বিজনেসের জন্য না। এর আগে আমি গেয়েছি যেমন ভালোবাসা আমার নীল, কিভাবে কবির সুমনকে, সেটা আরিফ সাহেব ম্যানেজ করেছেন। এবং তারপর আমি কথা বলেছি কবির সুমনের সাথে, ওনার ফোনে কথা বলার পর উনি কনভিন্সড হয়েছেন। কনভিন্সড হওয়ার পরে তিনি আমাকে ক্রমাগত গান দিয়ে যাচ্ছিলেন এবং 10টা গান আমি গেয়েছি। আমি মনে করি এই গানগুলো হয়তো আজকে মানুষ শুনছে না, বাট একটা সময় মানুষ গানগুলো শুনবে। এই কারণে শুনবে যে ওনার শব্দের যে গাঁথনি, ওনার যে চিন্তা ভাবনা, সুর এবং যেই ডেপথ থাকে, যেই পানিতে গোসল সেই পানিতে স্নান, তাই না? যেই সাবানে কাপড় কাচা সেই না, মানে সেই সাবানে, সেটা হচ্ছে এরকম যে আপনি যেই জলে গোসল করেন সেই জলে আপনি স্নান করেন। মিন করে ডিফারেন্ট ইস্যু, গোসল করে মুসলমানরা, স্নান করে হিন্দুরা। তো এই যে একই লাইনে উনি যে ধর্ম বিভেদটা বের করে নিয়ে আসলেন, এটা একটা ইউনিক ব্যাপার। তো আমি মনে করি যে এখন তো মানুষ অস্থির সময়, বা আমি অস্থির সময় গান করি, তখন মিউজিক ভিডিওর যুগ, এগুলো হয়তো শোনা হয়নি, কিন্তু একসময় শুনবে মানুষ। এবং এটা আমার আর্কাইভকে, আমার ক্যারিয়ারকে অনেক সমৃদ্ধ করেছে। তার মানে এই না শুধু কবির সুমনও করেছেন, বাংলাদেশের গীতিকে শুরু করে আমার জন্য অনেক মাইলস্টোন গান করেছেন। আসলে সময় না গেলে তো আপনি কোনটা যুগ পার হয়েছে বা কালোত্তীর্ণ হয়েছে বা সময় লাগে। তো সেক্ষেত্রে আপনি মনে করেন ভালোবাসা আমার নীল প্রজাপতি বা বন্ধু তোমাকে জানাই বিদায়, কিংবা এখনো মাঝে মাঝে, এই টাইপের অনেক গান আছে। আবার অনেক গান আছে যেগুলো নিঝুম রাতে স্বপ্নের উঠোনে, এগুলো হয়তো মানুষ আস্তে আস্তে শুনবে একটা সময়। কিন্তু আমার ইচ্ছা ছিল আমি কতদিন কর্মক্ষম থাকবো, আমার আমার শক্তি কতদিন থাকবে, আমি সময়টাকে ইউজ করেছি প্রচুর গান গেয়ে। দেখা যাচ্ছে যে আপনি অমরত্বের জন্য ভারতের দিকে আপনি ধাবিত হয়েছেন, ভারতের শিল্পীদের সাথে আপনি কাজ করেছেন, কদমবুসি করেছেন। একটা বিতর্ক তৈরি হয়েছে যে আপনার একটা ভারত বিরোধী মনোভাব
সমাজে প্রচলিত, সারা দেশের মানুষ একটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট আপনি ধারণ করেন বলে কথিত আছে। কিন্তু ঠিকই আবার সেই অমরত্বের সন্ধানে আপনি ভারতের দিকে গেলেন। এটা এক ধরনের স্ববিরোধিতা কিনা, বা স্ববিরোধিতা যদি না হয় এটা কেন স্ববিরোধিতা না? একটা কি কোশ্চেন আমি মনে করি আজকে এই পডকাস্টে, সেটা হচ্ছে 2002 সালে যখন সাউন্ডটেক অফারটা করে সেটা কিন্তু আমার প্রপোজাল ছিল না। আর আপনি দেখবেন তার পরবর্তীতে যে কাজগুলো হয়েছে, নিকিতা গান্ধী বা অনুরাধা পৌডওয়ালজি বা সাধনা সারগাম, সেটা কিন্তু বাংলাদেশের প্রোডাকশন ছিল না, সেটা ছিল ইংল্যান্ডের প্রোডাকশন। আচ্ছা। অর্থাৎ ইংল্যান্ড থেকে প্রোডাকশনটা হয়েছে, ওখান থেকে অফারটা এসছে এবং সেখানে গিয়েছি। গানের সেক্টর আপনি রুনা আপা এখনও কিন্তু আমাদের ওনার কদিন আগে উনি বড় অ্যাওয়ার্ড পেয়েছেন, এবং ঠিক 5 আগস্টের পরেই দেখবেন জেমস ভাই কিন্তু কনসার্ট করতে গিয়েছে, মুস্তাফিজও IPL খেলেছে, রুনা আপা যাচ্ছেন, অনেকেই বাংলাদেশে ইন্ডিয়াতে আমাদের অভিনেতা মোটামুটি বাড়ি ঘড়ি আছে ওখানে তাদের, তাই না? কিন্তু কথা হচ্ছে আমাকে নিয়ে, হ্যাঁ, আপনাকে নিয়ে আমাকে নিয়ে কথাটা হচ্ছে, এটা তো মজা। এখন আপনি যদি কথা বলেন সেক্ষেত্রে কথা বলতেই পারেন, কারণ এখন কথা বলার সময় আসছে, সোশ্যাল মিডিয়ায় চলে আসছে, আপনি এক্সপ্রেস করতে পারেন আপনার বক্তব্য। কিন্তু ফ্যাক্ট ইজ আমি তো গায়ক, তো আমাকে গায়ক হিসেবে যদি আপনি দেখেন তাহলে আমার পরিধিটা অনেক দূর যেতে পারে। যেমন আমি মালয়েশিয়ায় গান গেলাম কয়েকদিন আগে, মালয়েশিয়ার একজন রানীর সাথে গান গেয়েছে মালয় ভাষায়। তো তারপরে হয়তো কখনো দেখবেন যে পাকিস্তানের এখন কোলাবোরেশনের চিন্তা হচ্ছে, রাহাত ফাতে খানের সাথে আমার একটু ডুয়েট বোধ হবে, কোলাবোরেশন হচ্ছে। তো ইন্ডিয়া যেহেতু আমাদের সাথে বেশি কমিউনিকেটিভ ছিল, গানগুলো হচ্ছে, হয়তো ভবিষ্যতে আরও হবে, আমি বলছি না যে হবে না। এটার সাথে ইন্ডিয়া বিরোধিতার কোনো সম্পর্ক নেই। ইন্ডিয়ার সাথে যেই মিথটা আছে সেটা হচ্ছে 2004 সাল থেকে শুরু হয় বেসিক্যালি, যখন মনমোহন সিং সাহেব ওনার সার্ক সম্মেলন হওয়ার কথা, পরবর্তীতে আমরা দেখলাম আপনার শাহবাগে 11 জনকে পুড়িয়ে ফেলা হয়েছে গান পাউডার দিয়ে, একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য তৎকালীন যারা, আমি ফ্যাসিস্টই বলবো সরাসরি, তারা একটা অকারেন্স করে, এবং পরবর্তী সার্ক সম্মেলনটা পণ্ড হওয়াতে বাংলাদেশের একটা ভাবমূর্তি বিশ্বে খারাপ করার যে টেন্ডেন্সিটা ছিল ওই সময়কার যে মেকানিজমটা, তো সেটার বিরুদ্ধে আমি কথা বলেছি। কেন? বড় ভাই সুলভ আচরণ, বেশি সুলভ আচরণের অভাব, সীমান্তে কিলিং। তো আমি কখনোই ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলিনি। আমি বাংলাদেশের পক্ষে কথা বলেছি, বর্ডার কিলিং নিয়ে, বাংলাদেশের স্বার্থের পক্ষে কথা বলেছি, তিস্তার পানির পক্ষে কথা বলেছি, বর্ডারের অমীমাংসিত সমস্যা সমাধান, অসম বাণিজ্য চুক্তি, করিডোর, ট্রানজিট, এসব নিয়ে আমি কথা বলেছি, যেটা সম্পূর্ণ আমার দেশের পক্ষে। এখন আপনি যদি ক্ল্যারিফাই করেন যে এটা ইন্ডিয়ার বিপক্ষে, তাহলে সেটা আপনার ব্যাপার। আর যখন আপনি আমার সাথে কথা বলবেন, জানতে চাইবেন, তখন আমি যেটা বললাম সেটাই। মানে খেলার সাথে রাজনীতি মেশাবেন না মতো গানের সাথে রাজনীতি মেশাবেন না। আপনি যদি হয়, আপনি দেখেন বাংলাদেশে কিন্তু এখনও হিন্দি গান দিয়ে হলুদ চলতেছে, গায়ে হলুদের প্রোগ্রাম, বা বাংলাদেশ হিন্দি গান চলছে, কিন্তু বাংলাদেশ আর্টিস্টরা ইন্ডিয়ায় খুব কম গেলেও ইন্ডিয়ান আর্টিস্টরা এখন অ্যাভেলেবেল বাংলাদেশে আসছেন। তো সব দোষ কিন্তু আমার হয়ে গেল। 5ই আগস্টের পরও যদি মুম্বাইতে কলকাতায় জেমস ভাই কনসার্ট করেন, মুস্তাফিজ IPL খেলে, কিংবা রুনা আপা ওখান থেকে অ্যাওয়ার্ড পান, তাহলে দোষটা আমার কেন? বা সাকিব খান তার সিনেমা শুটিং করেছেন তখন ওখানে গিয়ে, আপনি কি সবাই স্কেপগোট বানাতে চায় কেন বলে আপনি? এটা একটা মজা আছে, কারণ হচ্ছে মজার জায়গাটা কোথায়? মজা হচ্ছে আমি একটু আউটস্পোকেন, আমি কথা বলে ফেলি এবং সরল সোজা কথা বলে ফেলি, যেটা আমি মিন করি সেটা আমি বলি, এবং যেটা বলি আমি সেটা মিন করি। তো সেক্ষেত্রে আমার বক্তব্যগুলা বোধগম্য হয়তো হতে পারে না। আপনি দেখবেন কিছু আপনি যখন এখনকার যে সিকোয়েন্সটা এক্সাম্পল দিই, যেমন আমি গাড়ি চালাচ্ছি রাস্তায়, সাপোজ এটা ভোর 5টা হোক, বিকাল 5টা হোক, আমি যখন গাড়ি চালাই আমাকে পিছন থেকে হর্ন দেয় অটোরিকশা। তো অটোরিকশা সর্বোচ্চ গতি হতে পারে 30-35 কিলোমিটার, আমার গাড়ির গতি হচ্ছে 180 কিলোমিটার। তো যখন আমি যখন গাড়িটা চালাই নিয়ম মেনে একটা রাইট টার্ন করে দেন আমি রাস্তায় উঠবো, পিছন থেকে সমান অটোরিকশা আমাকে হর্ন দিয়ে থাকে। ব্যাপারটা আমি ওইভাবেই দেখি যে আমি একটা গাড়ি, আমার পেছনে অটোরিকশা হর্ন দিচ্ছে, যারা অনেক কিছু জানে না, অনেক কিছু বুঝে না, ওই কথার কথা বা ছোট করার জন্য, বা যেহেতু আমি কথা বলে ফেলি, আমার কথা সবার ফেভারে যাবে না, বিভিন্ন সময় বিভিন্ন জনের বিপক্ষে যাবে, এটাই নিয়ম, এবং এটা আমি করে থাকি, এটা চলতেই থাকবে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে এটা বোঝার ভুল এবং বোঝানোর ভুল, আর কিছুটা হচ্ছে ইন্টেনশন। অনেকে আমাকে পছন্দ করতে নাও পারে, কিন্তু আমার সামনে এসে যুক্তি ঘণ্টানোর মতো ক্ষমতা তাদের নাই। তো আমি সেটাই চাচ্ছিলাম যে কেউ কথা বলুক, কেউ কথাটা তুলুক, আলাপটা শেষ হোক। আজকের পডকাস্টটা অনেকটা এরকমই। আপনি কথা বলতে পছন্দ করেন, ভালো কথা, প্রায় আপনি বিভিন্ন কিছুর প্রতিবাদ করেন, কিন্তু আপনি যে রাজনৈতিক দলটাকে ধারণ করেন বা যে রাজনৈতিক দলটার সদস্য, ওই রাজনৈতিক দলটা ইতিহাসে যেসব রাজনৈতিক দলের সাথে বিভিন্ন সময় জোট করেছে, সেই সব রাজনৈতিক দলের সদস্যগুলো, জোটের সদস্যগুলো বাংলাদেশে গানকে হারাম বলে, সঙ্গীতানুষ্ঠানকে পণ্ড করে, চলচ্চিত্র প্রদর্শনকে পণ্ড করে,
কিন্তু যারা পণ্ড করে তাদের বিরুদ্ধে আপনি আজ পর্যন্ত খুব বেশি কথা বলেছেন বলে শুনিনি, দেখিনি। এটা কেন? যে কোনো ধরনের পাইপের কাজে নিশ্চিন্তে নির্ভরতায় ব্যবহার করুন জিবিটিএল এর পাইপ। যে গানের উপরে, যে গানের কারণে আপনার এত পরিচিতি, যে গানের উপরে আপনি দাঁড়িয়ে আছেন, সেই গানকে আপনার রাজনৈতিক দলের জোট সদস্যরাই হারাম বলে থাকে, এই অনুষ্ঠানগুলোকে পণ্ড করার চেষ্টা করে থাকে। এমনকি আপনার যে বৃহত্তর জেলা কুমিল্লা, সেই জেলার মহকুমা ছিল যে 1984 সালে ব্রাহ্মণবাড়িয়া, সেখানে সম্প্রতি একটা চলচ্চিত্র তৌহিদি জনতার চাপে বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু সেটা নিয়ে আপনি কোনো কথা বলেছেন বলে আজ পর্যন্ত দেখিনি। আচ্ছা, এইটা কেন? সেটা একটু পেছন থেকে আসতে হবে। আমরা তো ছাত্র রাজনীতি করে আসছি। তো 1986 আমি পড়তাম ক্লাস 7-এ। ক্লাস 7-এ যখন পড়ি তখন আমরা দেখতাম যে এরশাদ বিরোধী আন্দোলন তুঙ্গে। তখন একটা সমঝোতা হলো যে জাতীয় পার্টির সাথে কেউ ইলেকশনে যাবে না। সমঝোতা কীরকম হলো? জামাত ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আওয়ামী লীগ ওরা শপথ করলো যে তারা ইলেকশনে যাবে না, অর্থাৎ 86-এর নির্বাচনটা হবে না, যারা যাবে তারা জাতীয় বেঈমান, জাতীয় বেঈমান হবে। তো আমরা দেখেছি যে ওই ইলেকশনে জামাত ইসলামী এবং আওয়ামী লীগ গিয়েছে এরশাদের সাথে, বিএনপি কিন্তু যায়নি। তাহলে 86 থেকে যদি ধরি, তাহলে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামাত ইসলাম কিন্তু গুড ফ্রেন্ড, তারা ওল্ড ফ্রেন্ড, তারা পার্লামেন্ট ভাগাভাগি করেছে এবং বেগম জিয়া তার আপসীনতা বজায় রেখে সেই 90-এর গণ অভ্যুত্থান থেকে 91 সালে তিনি পাওয়ার এসেছেন। এইবার যদি আপনি 91 সাল থেকে যান, তাহলে 91 সালে বিএনপি এককভাবে সরকার গঠন করেছে। 2001-এর দিকে যাই, আস্তে আস্তে আসছি আমি। আচ্ছা। তো আপনার 96-এ যখন আপনি হ্যাঙ্গিং পার্লামেন্ট হলো, তখন কিন্তু আবার জামাত ইসলামের সাথে পায়ে ধরে সালাম করার একটা রেকর্ড করে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। তখন কিন্তু জামাতের একটা সাপোর্ট ছাড়া তাদের চলতো না, ওইটা তাদের লাগতো। তো জামাতের সাথে আওয়ামী লীগের যে সখ্যতা, এটা প্রাচীন আমল থেকেই। এটা আমরা হয়তো সাদা চোখে দেখতে চাই না, বা আমাদেরকে কোনো রকম একটা ক্যামোফ্লেজ তৈরি করে এই সম্পর্কটা আলগা রাখা হয়। তো 86 থেকে ধরি 91, 97, 96 আসি, এবার 2001-এ আসি আমি। 2001-এ 2001-এর এবার 2001-এ আসি। তখন থেকে আমি ম্যাচিউরড হলাম বা বিএনপি রাজনীতি ঢুকে গেলাম। কারণ তারেক রহমান সাহেব আমাকে চাচ্ছিলেন যেন আমি ওনার সবার বাংলাদেশ যে প্রোগ্রামটা হবে সেখানে আমি গান গাই, যে জন্ম তোমার যুদ্ধে যাবার নেতা হবার সিপাহী জনতার, কিংবা চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল বিদ্রোহী কবির, যে গানটা তিনি কম্পোজ করার উনি আমার স্টুডিওতে আসছিলেন। তো তখন চিত্রনায়ক আশরাফুদ্দিন উজ্জ্বল সাহেব, তিনি জাসাসের প্রেসিডেন্ট কিংবা দায়িত্বপ্রাপ্ত ছিলেন যে এই কাজটা করতে হবে। তো তিনি আমাকে, কুমিল্লা ছিলাম আমি, তো তিনি আমাকে ফোন করলেন, উজ্জ্বল সাহেব ফোন করে বললেন, আসিফ তুমি আসো, তোমার জন্য গান প্রস্তুত। আমি বললাম, ভাই আমি কুমিল্লা গেলে খুব একটু সময় করে আসি, কুমিল্লা থাকতে পছন্দ করি আমার, আর এত কষ্ট করলাম জীবনে, এত সফলতা আসছে, একটু এনজয় করি কুমিল্লা বন্ধু বান্ধবের সাথে। তখন তিনি বললেন, পুরো ক্যাবিনেট বসে থাকে তারেক রহমানকে দেখার জন্য, তারেক রহমান বসে আছে তোমার জন্য, এটা হয়, তুমি তাড়াতাড়ি আসো। তখন আমি আসলাম, এসে আমি গান গাইলাম এবং টাইমলি আসছিলাম। গান গাওয়ার পরে বিএনপি সরকার গঠন করলো, আমি আর তখন নিজের কাজে চলে গেলাম। সরকার গঠন করার পরে আমরা দেখলাম এখানে একটা সূক্ষ্ম রাজনীতি আছে। আমরা 96-এর আগে বা 86-এর আগে যেটা দেখেছি, জামাত ইসলামের একটা ইসলামী বিপ্লবের একটা টেন্ডেন্সি ছিল, তাদের খুব সক্রিয় টেন্ডেন্সি ছিল ইসলামী বিপ্লব করার, এবং এটা নিয়ে অনেক কন্ট্রাডিকশন ছিল, ইন্টারন্যাশনাল জিও পলিটিক্স সব কিছু মিলে একটা। তখন আমি ছোটো, কিন্তু 2001-এ আমি দেখলাম জামাত ইসলামের দুজনকে বানানো হলো ফুল মিনিস্টার, একজন শিল্প আর একজন সম্ভবত সমাজ কল্যাণ, এই জাতীয় কিছু। তো আমার তখন অনেক একটা জিনিস স্কিপ হয়ে গেছে পলিটিক্সের দৃষ্টিকোণ থেকে, সেটা হচ্ছে তখন তারেক রহমান সাহেব তৃণমূল নিয়ে খুব ব্যস্ত, বেগম জিয়া সরকার চালাচ্ছেন তার অভিজ্ঞ মন্ত্রী পরিষদ দিয়ে। কিন্তু একটা জিনিস আমরা দেখলাম যে ওই দুজন মন্ত্রী হওয়ার পরে জামায়াত ইসলামের মানুষজন, তাদের দুজন মন্ত্রী, তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির খবর পাওয়া যায়নি। কিন্তু ব্যাংক, হসপিটাল, শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টার, বিভিন্ন প্রতিষ্ঠান জামায়াত ইসলামী তাদের পৃষ্ঠপোষকতায় তাদেরকে প্রতিষ্ঠা করলো, কলেজ, স্কুল, ব্যাংক, আমরা সব জানি। এটা পরবর্তী এখন আমরা সব জানি। তো এখন আমি বুঝলাম যেটা, সেটা হচ্ছে আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে তারেক রহমান সাহেব বা বেগম জিয়া, তখন তো প্রধানমন্ত্রী তারেক ভাই দেখছেন রাজনৈতিক কর্মকাণ্ডগুলি, তখন যেটা আমার সবচেয়ে ওয়াইজ মনে হয়েছে, এই যে ব্যাংক, বিমা বা হসপিটাল, কোচিং সেন্টার, এগুলো যে প্রতিষ্ঠা করা হলো জামাতের মাধ্যমে, জামাত কিন্তু প্রপার্টি হয়ে গেল, ওদের সম্পদ হয়ে গেল, আর সম্পদ হয়ে গেলে কিন্তু বিপ্লব হয় না। তো আমার মনে হচ্ছে টেকনিক্যালি তারেক রহমান এই কাজটা করেছে, জামাতকে একটু সম্পদশালী করে দিলে ইসলামী বিপ্লব থেকে জামাত ইসলাম সরে যাবে, এবং ইসলামী বিপ্লবটার সাথে বাংলাদেশের যে, এটা কি আপনি ধারণা থেকে? না, আমি বিশ্বাস করি এটাই ঘটেছে। মানে আপনার বিশ্বাস থেকে বা ধারণা থেকে বলছি? না, বিশ্বাস থেকে বলছি, কারণ যখন আমরা তো বিপ্লব পড়েছি, পড়াশোনা তো আছে, বিপ্লবের মেইন ভূমিকাটা কি, আমরা একদম কোণঠাসায় আমরা পিছনে। আমার মূল প্রশ্নটা ছিল যে আমি আসছি, এই যে হারাম হালালের বিষয়টাতে আপনার যেটা ডিটেল বলতে হবে। 2001 নির্বাচনের পর আমরা যেটা দেখলাম, এই দুজন মন্ত্রীর মাধ্যমে জামাত ইসলাম একটা
পুঁজিবাদী গণতন্ত্রে চলে গেল, অর্থাৎ তাদের কাছ থেকে ইসলামী বিপ্লব হারিয়ে গেল। এটা একটা রাজনৈতিক কৌশল ছিল আমি জানি না, বাট কৌশল যদি না হয় বিএনপি সফল এবং বাংলাদেশ সফল এখানে জামাতকে ইসলামী বিপ্লব থেকে বের করতে পেরেছে। আর তারপর আপনি যে কথাগুলি বলছেন, আপনি যেই তৌহিদি জনতার কথা বলছেন, যে বিভিন্ন এলাকায় যে প্রোগ্রামগুলো হচ্ছে, এটা কোন সময় হয়েছিল? ইন্টারিম গভর্নমেন্টের আমলে খুব প্রকট আকার ধারণ করেছিল। তখন মপতন্ত্র সব আমলেই ছিল। আমি বলছি তখন মপতন্ত্র বা আপনার প্রশাসনের দুর্বলতা, অ্যাডমিনিস্ট্রেশন, অনেক কিছু ছিল, আবার উস্কানিও ছিল যে এই ইন্টারিম গভর্নমেন্টকে যত দ্রুত বিদায় করা যায়, যত উস্কানি দেওয়া যায়, অনেক রকম হিসাব নিকেশ তো রাজনীতি থাকে, আমরা তো সব কিছু বুঝবো না। আর আমি ধর্মীয় ব্যাপার নিয়ে আমি খুব কম কথা বলি। আর আমার কাছে মনে হয়েছে এই মপতন্ত্র যে তৌহিদি জনতার নামে, সেটা নিয়ে আমার এই মুহূর্তে কথা বলা মানে আমি কাকে বলবো, যেটা হচ্ছে একটা ইন্টারিম গভর্নমেন্ট যাদের অতটা ক্ষমতা তখন নাই, আর সেটা নিয়ে একটা উস্কানি দেওয়া হয়। আপনি অনেক সমস্যার সমাধান হয়তো করতে পারবেন না, কিন্তু আপনি যদি উস্কানি দিয়ে দেন, সেই উস্কানিটা যদি প্রকট আকার ধারণ করে, সেটাকে হ্যান্ডেল করার মতো পরিস্থিতি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন থাকতে হবে। তো যেক্ষেত্রে আমার মনে হয় যে এটা একটা কম্বাইন্ড বিষয়। আমি বললেই যে মব বন্ধ হয়ে যাবে বা তৌহিদি জনতা কাজ করবে, সেটা কিন্তু না। আর তৌহিদি জনতা আসলে কাকে রিপ্রেজেন্ট করে এটা কিন্তু ক্লিয়ার না। আমি বলেছি আমাদের আলেম ওলামায় যারা আছেন, তো আমি খেয়াল করেন না, তো ফেসবুকে পোস্ট ছিল, আমাদের আলেম ওলামায় যারা আছেন বাংলাদেশে, ওনাদের একসাথে বসে গোল টেবিলে সিদ্ধান্ত নেওয়া উচিত আসলে মিউজিক হারাম কি হালাল, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এক্ষেত্রে আমরা বিভিন্ন মুসলিম রাষ্ট্রে, মাছরাঙা টিভিতে কথাটা বলেছি, বিভিন্ন ইসলামিক রাষ্ট্রে আমরা দেখি, মালয়েশিয়া, ওখানে আপনার ইসলামিক কান্ট্রি কিন্তু যার যার ধর্মসে পালন করছে, ওখানে বার পাপ চলছে। ইন্দোনেশিয়া দেখেন, আপনি যদি ব্রুনাইতেও দেখেন কনজারভেটিভ, আপনি মালদ্বীপেও দেখেন কনজারভেটিভ, সব জায়গায় কিন্তু একটা ইকোনমিক জোন তৈরি করে, ট্যুরিজমের জন্য আলাদা একটা জায়গা তৈরি করে। বাংলাদেশ সেটা নাই। এটা কি হচ্ছে? এখানে কাকে প্রিভিলেজ দেওয়ার জন্য হচ্ছে না? তো আমাদের ইকোনমি তো পর্যটন বেস হতে পারছে না এই সমস্ত কারণে। তো আমাদের কথা হচ্ছে এই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা সরকারের উচিত, এখনও উচিত, যে আলেম ওলামা আমাদের সাথে বসে একটা নীতিমালায় আসা উচিত, একটা সিদ্ধান্ত। এই সমস্ত তাওহীদি জনতা তারা তাদের রিপ্রেজেন্ট কারা করে, ওরা কাদের প্রশ্রয় আশ্রয়, বা কেন তারা কাজটা করছে, তাদের গার্ডিয়ানশিপটা কার হাতে, এগুলো আমাদের যাচাই বাছাই করার সময় এসছে এখন। আরেকটা ব্যাপার মানে এখানে প্রাসঙ্গিকভাবে চলে আসে, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কিন্তু গানের দিক থেকে আমাদের চাইতে আগানো, অভিনয়ের দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে তাদের মন মানসিকতা আগানো। এখানে যে আমাদের দেশে যে ধর্মীয় যে একটা বাধা রয়েছে, প্রতিবন্ধকতা, শুরু থেকেই, জীবনের শুরু থেকেই তাকে শিখিয়ে দেওয়া হয় যে গান গাওয়া ঠিক না, অভিনয় করা ঠিক না। এই যেটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব থাকে, আপনি কি মনে করেন না যে এই কারণেই আমরা মানসিকভাবে ছোট হয়ে থাকি? এটা খুব বেশি দিন হয়নি যে আপনারা যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের কথা বলছেন, এটা কিন্তু খুব একটা বেশি হয়নি। কারণ আমার আম্মা আজিমপুর গার্লসে পড়তেন, আমার আব্বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন, ওরা কিন্তু ভাষা আন্দোলন করেছেন এবং ওরা আমার মুখের ভাষা কায়রে নিতে চায়। আমাদের বোনরা আধুনিক স্টাইলেই বড় হয়েছেন এবং তারা কনজারভেটিভ লাইফও লিড করেছেন। তা আমার মনে হচ্ছে কি, এই বিগত 1 দশক বা বিগত 15 বছর যদি ধরি, এখানে অনেক ডেটোরেট করেছে আমাদের মানসিক চিন্তাভাবনার ইস্যুগুলি, সাংস্কৃতিক মুভমেন্ট। ডেটোরেট করার কারণগুলো কি কি ছিল বলে আপনার মনে হয়? আমার কেন যেন মনে হয় গার্ডিয়ানশিপের অভাব, আমাদের দেশের রাষ্ট্রীয় নীতিমালার সমস্যা, আমরা হয়তো ফোকাস করতে পারিনি যে আমাদের এইভাবে আমাদের চলা উচিত, দেশে মিউজিক চলবে কি চলবে না এ বিষয়ে রাষ্ট্রীয় সিদ্ধান্ত আসা উচিত, বা এ বিষয়ে কোনো রকম উচ্চ পাওয়ার নিয়ে কোনো রকম কমিটি হয়েছিল আমি জানি না কোনো আমলে। তো এটা একটা বাজে দিক যে আপনি একটা প্রোগ্রাম হবে, আপনি হুট করে একদল লোক চলে যাবে, এটা তো কোনোভাবে কনস্টিটিউশন ক্যারি করে না। তো সুতরাং এটা একটা নির্দিষ্ট জায়গায় আসা উচিত বলে আমি মনে করি, এবং এটা আমি লিখেছি, বলেছিও। গার্ডিয়ানশিপের কথাটা যেহেতু বললেন, এই বিষয়টা এখানেই তাহলে শেষ করি। সেটা হচ্ছে যে এখন যেহেতু আপনার পছন্দের দলের গার্ডিয়ানশিপে দেশটা আছে এবং সরকারের সর্বোচ্চ পর্যায়ে যেহেতু আপনার যাতায়াত আছে, তা আপনার প্রতি একটা আহ্বান বা অনুরোধ বা পরামর্শ যেটাই বলেন সেটা থাকবে যে আপনি দেশের সর্বোচ্চ গার্ডিয়ান যিনি রয়েছেন তার কাছে পৌঁছে দেবেন যে এই বার্তাটা যে অন্তত একটা সমাধানে যেন আসা হয়। এই যে হঠাৎ করে হারাম হালাল হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া। আপনি নিশ্চয়ই দেখেছেন, উনি যখন লন্ডনে ছিলেন নির্বাসিত, তিনি তখনই বলেছেন যে গিটার বাজাবে সে বাজাবে, যে পিয়ানো বাজাবে সে বাজাবে, যে গান গাইতে পারে সে গাইবে, যে কবিতা আবৃত্তি করতে পারে। ব্রাহ্মণবাড়িয়ায় কিন্তু এই সরকার তেমন কোনো পদক্ষেপ না, আপনার ব্রাহ্মণবাড়িয়া একটা টেস্ট কেস সামনে আসছে এখন, বাট এই কেসটা যেন সারা দেশে ছড়িয়ে না পড়ে সেজন্য একটা নীতিমালা করা উচিত। কিন্তু আমাদের সরকার এখন যেটা, আপনি সর্বোচ্চ লেভেলে যায়েন না, আমি বিএনপিকে সাপোর্ট করি, বেগম জিয়ার মৃত্যুর পরে হয়তো আমি একটু গার্ডিয়ানলেস আছি বা একটু ট্রমায় আছি যে বেগম জিয়া নাই, এটা আমার জন্য ট্রমা। কিন্তু আমি বিশ্বাস করি যে এই বিএনপি সরকার সবসময় একটা প্রোগ্রেসিভ সরকার, আধুনিক সরকার, এবং বাংলাদেশে যত আধুনিক কিছু হয়েছে, আপনি আজকে বাংলা একাডেমি পুরস্কার বলেন, আজকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বলেন, আজকে অমর 21 পদক বলেন, আজকে স্বাধীনতা পদক বলেন, সব কিন্তু বিএনপির আমলে করা। আপনি কৃষি পদক বলেন। তো সুতরাং একটা আধুনিক দল যদি এই পদকগুলি দিতে পারে এবং প্রচলন করতে পারে দীর্ঘদিন পরে,
স্বাধীনতা দীর্ঘ 8-10 বছর 7-8 বছর পরে, তাহলে এই দলটা মডারেট দল, দলটা নিঃসন্দেহে। আধুনিকতা বজায় রাখুক, এটাই তো প্রত্যাশা অবশ্যই, থাকবে। ডেফিনেটলি। এবার আমরা মানে কারণ বাংলাদেশের যে কৃষ্টি কালচার 1000 বছরের, এটা হুট করে 2-1 কথায় বা 2-1 গোত্রের উস্কানিতে বন্ধ হচ্ছে অনেক সিরিয়াস কথাবার্তা হয়ে যাচ্ছে। হোক, 54 বছর বয়স্ক যখন একজন আখতারুজ্জামান আজাদ থাকবেন তখন তো সিরিয়াস কথাই হবে। 54 বছর বয়সে একজন মানুষের বৈবাহিক জীবন 35 বছরে, সাধারণত এটা বাংলাদেশে খুব বিরল। এই 35টা বছরে একজন ভদ্রমহিলার সাথে কাটালেন কিভাবে? মানে দ্বন্দ্ব সংঘাত হয় না? মানে রীতিমতো 7টা সরকার যত বছর ক্ষমতা থাকতে পারে বৈধভাবে, আপনি 7টা সরকার কাটিয়ে দিয়েছেন। মানে কিভাবে এটা সম্ভব? এখানে বিচ্যুতি হয়েছেন কিনা? অন্য কোনো সরকারের সাথে আপনি বেসরকারি সম্পর্ক ছিল কিনা? মানে আমার মনে হয় যে এগুলো তো জানতে ইচ্ছা করে। স্বাভাবিক। সরকারি সম্পর্কের বাইরে বেসরকারি সম্পর্ক বা 35 বছরের অভিজ্ঞতা নিয়ে এক্স্যাক্টলি। যখন আমি বিয়ে করি তখন আমি 19 বছর 3 মাস। তো 19 বছর 3 মাসে আমার বিয়ে করার যে সিদ্ধান্তটা, সেটা একদম ফ্যামিলির মানে পরম্পরার বাইরে ছিল। অর্থাৎ আমার 3 ভাই বিয়ে করেনি, মাত্র 1 বোনের বিয়ে হয়েছে, মানে 2 বোনের বিয়ে হয়েছে। তো বিয়েটা করা, এবং তখন যেহেতু ডেসপারেট লাভ ছিল, একটা ভালোবাসাবাসি, আমার বউ বেরোয় গেছে বাসা থেকে, তাকেও নিয়ে এসেছি, বাসায় নিয়ে যাই। কারণ তখন আমার বোন টিভি ছিল, আমার ছিলেন সিএমএচে। আমার আব্বা প্রস্তুত না যে আমার মাকে ছাড়া বৌমা ঘরে ঢুকাবে। তখন আমি নিয়ে গেলাম চাচার বাসায়। তো চাচার বাসায় আবার দেখলাম যে আপনার আমার 2টা অ্যাডাল্ট বোন আছে, তাদের বিয়ে এসে একটা কালচারাল একটা ডিস্ট্রাকশন হতে পারে সেখানে। তো আমি গেলাম ফুফাতো ভাইয়ের বাসায়। তো সেখানে আমাদের বিয়ে হলো, এবং তারপর থেকে 34 বছর, 2টা সন্তান, 3টা সন্তান আমাদের। তো আমাদের 19 বছরে যেটা হলো, আমি আসলে বুঝে ওঠার আগেই অনেক কিছু হয়ে গেছে, যে একটা রেসপন্সিবিলিটি, একটা একজন স্ত্রী, সেই সাথে আমার বাবা মা, আমার নিজের পড়াশোনা। সেই ডেসপারেট লাভটা কি এখনো আছে? অবশ্যই, নিঃসন্দেহে। আমার যেহেতু আমি একটু অটোক্রেটিক লোক, আসলে আমি একটু একনায়কতান্ত্রিক অ্যাটিটিউডে বিশ্বাস করি, এবং আমি বিশ্বাস করি যদি আপনি বুদ্ধিমান। এক নায়ক, কিন্তু আপনার নায়িকা কি একজনই? চোখের সামনে তো আপনি কি আছে। এক নায়িকা কেন্দ্রিক? না, সেটা হচ্ছে আপনার আপনি যদি ব্যাপারটাকে একটা মুভি দেখেন, ব্যাপারটা যদি একটা ফিল্ম দেখেন, অনেক কিছু ঘটনা ঘটে। তো ঘটনার মধ্যে অনেক ঘটনা প্রবাহ থাকে, এগুলো আমি বলেও ফেলেছি যে ভালোবাসা, পুরুষ মানুষের ভালোবাসা হচ্ছে এমন একটা জায়গায়, সে খুব দুর্বল হয়ে যেতে পারে পুরুষের। কিন্তু যেই নারীটা আজকে 34-35 বছর ধরে সে আমাকে আগলে রেখেছে বা আমার সংসারটা এত শৃঙ্খলতার মধ্যেও করছে, তো তার মধ্যে তো এমন কিছু আছে যেটা আমি আস্তক, যে গরু যখন ঘাস খেতে, ধান খেতে নামে, তার মুখের মধ্যে একটা কুচি দিয়ে দেওয়া যেন খাইতে না পারে, হ্যাঁ, ধান যেন খাইতে না পারে। মানে পুরুষ জীবন শেষ পর্যন্ত গরু জীবন অলমোস্ট। কারণ আপনি গরুকে একবার ছেড়ে দিলেন খুঁটি বেঁধে ঘাস খাওয়ার জন্য, আবার সেই গরুটাকে আপনার টার্মে এসে খুঁচিটা দিয়ে দিলেন যেন সে ধান না খাইতে পারে। আমরা যারা সামান্য কবি ছড়াকার আছি, কেউ কেউ তো আমাকে কবি বলেও স্বীকার করে না, ছড়াকার বলে। আমাদের জীবনেই অনেকে আসার চেষ্টা করে, আমাদের সেটা সামাল দিতে সমস্যা হয়। কিন্তু আপনার মতো যারা এরকমের জাতীয় পর্যায়ে যারা জনপ্রিয় 2001 সাল থেকে, তাদের জীবনে অনেক নায়িকা, অনেক খলনায়িকা আসার চেষ্টা করেছে। সামাল দিয়েছেন কিভাবে এই যে স্রোতটা, এই ঝড়টা? সেটা হচ্ছে আমি মনে করি যে ইনফ্যাক্ট যেই সম্পর্কটা হয় সেটা একটা আবেগ থাকে, তাৎক্ষণিক একটা আবহ তৈরি হয়। দিন শেষে যখন আমার সন্তান, আমার স্ত্রী আমার চোখের সামনে আসে, এবং আমার সামাজিক অবস্থান, আমার পারিবারিক কন্ডিশন, এবং ওই পক্ষ, যেই পক্ষটা উৎসাহিত অতি কিংবা ভালোবাসে, তাকে বোঝানো বা তাকে ডিসকারেজ করা বা তাকে দূরে সরিয়ে দেয়, তো সেগুলো আমার জীবনে ছিল, যে কারণে সংসারটা এখনও টিকে আছে এবং টিকে থাকবে ইনশাল্লাহ। আপনি বলেছেন যে বাংলাদেশের মিউজিশিয়ানরা আপনার জীবনে বিরাট ভূমিকা পালন করেছে ভারতের পাশাপাশি। বাংলাদেশের অসংখ্য গীতিকার, সুরকারের সাথে আপনি কাজ করেছেন। জি। আপনার কি কোনো আনুমানিক সংখ্যা আছে যে এই পরিমাণ গীতিকার, এই পরিমাণ সুরকারের সাথে আপনার কাজ হয়েছে? এরকম কোনো আনুমানিক কোনো সুরকারের হিসাবটা ইজিয়ার, হয়তো সর্বসাকুল্যে 20 জন হতে পারে। আর অডিও গীতিকার মোটামুটি 60+ হয়ে যাবে। এই যে প্রায় 80 থেকে 90 জনের সাথে আপনার কাজ হয়েছে, 80-90 জনের সাথে কি যোগাযোগ আছে বা বর্তমানে সম্পর্ক কেমন? কিছু গীতিকার আছেন, যেমন মনে করেন আমার সুরকারকে গান দিলেন, উনি থাকেন টাঙ্গাইলে, উনি ঢাকায় আসেন না, তো ওনার গানটা আমার সুরকারের পছন্দ হয়েছে, উনি আমার গানটা গায়ে ফেলছেন। ওই গীতিকারের সাথে আমার টেলিফোন, তখন তো আসলে মোবাইলও তো ছিল না, হয়তো পরবর্তী শহীদুল্লাহ যিনি আমার গান লিখেছেন, ওনার সাথে ফোনে কথা হয়েছে, উনি আবার ঢাকায় আসছেন, ওনার বাগানের কলা নিয়ে, টাঙ্গাইলে কলা ভালো হয়, তো ওনার সাথে একদিন দেখা হলো। এরকম আর কখনো ওনার গান গাওয়া হয়নি। আবার দেখা যাচ্ছে আইরিন চাকমা নামে একটা মেয়ে, সম্ভবত রাঙামাটি, সে একটা আমি ভালোবাসার মানে জানি না একটা গান লিখেছিল, প্রেম মানে দুঃখকে, এরকম মানে বিরহের গান, যেটা রাজেশবাবু সুর করেছিলেন। তো এখন আইরিন চাকমাকে আমি কখনো দেখি নেই। এইভাবে কিছু কিছু লিরিক এসছে সারা বাংলাদেশ থেকেই, যেমন নীলকণ্ঠ অপু নামে একটা ছেলে আছে,
ও সঞ্চিতা ফিরে এসো, ওর পার্সোনাল লাইফের গল্প একটা, সেই সঞ্চিতা ফিরে এসো সে গানটা লিখেছে, হয়তো ওর ওই যেই গানের যে নিয়মটা বা কবিতার যে নিয়মটা সেটা হয়তো সে মানেনি, সেটাকে রাজদা আবার ফার্নিশড করেছেন, যে একটা ধাঁচে ফেলে গানটা তৈরি করেছেন। তো ওই ছেলের সাথে আবার সেকেন্ড টাইম কখনো কাজ করা হয়নি। আবার মনে করেন ওয়ালি রশিদ তমাল নামে একটা ছেলে আছে যে একটা গানে লিখেছিল, তার সাথে আর কখনো কাজ করা হয়নি। তো এইভাবে যদি একটা গানে গীতিকার ধরেন সেক্ষেত্রে সংখ্যাটা বাড়বে। এই 90 জনের মধ্যে কতজনের সাথে আনুমানিক আপনার যোগাযোগ? আমার সাথে সবার সাথে যোগাযোগ হয়, এখন তো ফেসবুক আসছে। এর মধ্যে সবচেয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কার সাথে গীতিকার সুরকারদের মধ্যে? ইথুন বাবু, আহমেদ রিজভী। আর সবচেয়ে শত্রুতাপূর্ণ? আমার শত্রু একটাই, বাংলাদেশ, আজিম বাবু। আমার সবচেয়ে বড় বন্ধু তিনি। কি বাবু? আজমির বাবু। আচ্ছা, জুয়েল বাবু পরিচিত নামে পরিচিত উনি। আজমির বাবু হচ্ছেন এমন একজন মানুষ, উনি খুব রেসপন্সিবল, খুব সবসময় দায়িত্বশীল, শত্রুতা কি নিয়ে? খুব ভালোবাসে, কিন্তু উনি বকাবকি করে আমাকে, মানে ওনার ব্যবহার খুব খারাপ আমার প্রতি। তো এটা ওনার সাথে যখন আমি কথা বলি তখন আমি কোনো শাউট করি না কখনো, ওনার সাথে যুক্তিতর্কে জানি, কারণ উনি আমাকে যে পথটা দেখালেন বা যে ভালো জায়গায় নিয়ে গেলেন একটা ভালো গানের জন্য, ওনার গার্ডিয়ানশিপটা আমি মানি। তো যে কারণে তিনি আমার বন্ধু, তিনি আমার শত্রু। আপনার বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছে, সেই মামলাগুলো মোট কয়টা মামলা হয়েছিল? মামলাগুলোর বর্তমান মামলা হয়েছিল 6টা। সেই মামলাগুলো আমি জিতে এসেছি, কোনো মামলার পেন্ডিং নেই। কোনো মামলা বর্তমানে অবশিষ্ট নেই? না, একটা মামলা আছে ও সাইবার ট্রাইব্যুনালের, সেটা স্টে আছে, সেটা হয়তো আমরা ফেস করবো। কয়দিন আপনি কারাভোগ করেছেন মোট? আমি 7 দিন জেলখানায় ছিলাম। এই 7 দিনের অভিজ্ঞতার ব্যাপারটা যদি বলি, যে একজন, আপনি খুব চঞ্চল মানুষ, আপনি কোনো একটা জায়গায় স্থির থাকতে পছন্দ করেন না, আপনার জীবনে স্থৈর্য কেড়ে নিয়েছিল, মানে অধৈর্যের যে একটা মনোভাব আপনার মধ্যে আছে, স্থৈর্য এনে দিয়েছিল। ওই 7টা দিন আপনার জীবনে কি উপলব্ধি এনে দিয়েছিল, কি পরিবর্তন এনে দিয়েছে আপনার এই 54 বছরের জীবনে? 7 দিন আপনি জেলে ছিলেন, ওই 7 দিনের সাথে জীবনের বাকি 54 বছরের পার্থক্য কি? যে কোনো ধরনের পাইপের কাজে নিশ্চিন্তে নির্ভরতায় ব্যবহার করুন জিবিটিএল এর পাইপ। ওই 7 দিনে আমি একটা জিনিস দেখলাম, জেলখানায় যারা ঢুকে তারা সবসময় নিজেকে নিষ্পাপ মনে করে, এবং তাদের সাপোজ আমি জিজ্ঞেস, সুমন নামে একটা ছেলে সাভারের, তাকে বললাম তুমি জেলে কেন? ভাই আমাদের মধ্যে গন্ডগোল লাগছে, আমি পরে ওরে একটা পার মারছি পেটের মধ্যে, মরে গেছি, আমি ওর মারার জন্য মারি নেই, আমি আসলে নিষ্পাপ। তো এখন আপনি তাকে ডিফাইন করবেন কীভাবে? আর জেলখানার আমি যাওয়ার পরে যেটা হয়েছে, যেহেতু আমার শ্রেণী পেশা বাইরে, আমার সাধারণ মানুষের মধ্যে আমার খুব গ্রহণযোগ্যতা আছে। তো জেলখানায় মনে করেন একটা রাজার মতো ছিলাম আর কি। ও সর্বটা মাছ এনে দেয়, ও ওখান থেকে বাড়িতে খাবার আসলে আমাকে একটু দেয়, তারপর ওই জামাতে নামাজ পড়ার জন্য ডাকাডাকি হয়, বা হয়তো হুজুর আসলেন মসজিদ থেকে, লাইব্রেরিয়ান আসলো, আমি লাইব্রেরি থেকে একটা পেপার দিতে, আমি বললাম আমার কয়েকটা পেপার দিতে হবে, তো পেপারগুলো দিয়ে আবার নিয়ে যেতেন 4টার মধ্যে। আর সবচেয়ে বড় ছিল জেলখানায় সেটা আকাশ, একটা বাউন্ডারির উপরে এত বড় আকাশ একটা বাউন্ডারিতে পৃথিবীর কেরানীগঞ্জে ছিলেন? সব জেলখানার আকাশই বড় হয়। কেরানীগঞ্জে ছিলেন? কেরানীগঞ্জে ছিলাম আমি। তো আবার এই জেলখানাতে বের হওয়ার পরে সবচেয়ে মানুষ আকাশটা মিস করি, একটা বাউন্ডারির মধ্যে যে জেলখানার আকাশটা পৃথিবীর সবচাইতে আবদ্ধ আকাশ, যেখানে আকাশটা আবদ্ধ না, কিন্তু দেয়ালে চেষ্টা করে রয়েছে পৃথিবীটা আটকানোর জন্য, যেটা সম্ভব না। আবারও কি 7 দিনের জন্য জেলে যেতে ইচ্ছা করে? জেলখানা যদি এখন দেখুন, আমাকে যদি নিয়ে যায়, পরবর্তীতে 8 বছর ধরে প্রমাণ করে আমি নির্দোষ, নিয়ে তো গেল, তো নিয়ে যাওয়ার পর তো ব্যাপারটা এনজয় করতে হবে, যেহেতু আমি নির্দোষ, আমি এনজয় করেছি, আবার যদি নিয়ে যাই আবার এনজয় করবো। যে মামলাগুলো হয়েছিল অধিকাংশই তো অন্যান্য গীতিকার সুরকাররা করেছিল, একজন। বাকি মামলাগুলো করেছিলেন কারা? ওই পুলিশ, ওগুলা ইন্টেনশনাল মামলা আর কি। মনে করেন ওরা তখন মানে বেশ কিছু গীতিকার সুরকারের সাথে একজনই। আপনার বেশ বাকবিতণ্ডা, বাকবিতণ্ডা, ওদেরকে আসলে আসলে- শত্রুতা কি নিয়ে? না, শত্রুতার কিছু নেই, ওদেরকে আমি আসলে প্রমোট করেছি, যাদের নামই বলবেন তারা, ওদেরকে আমি প্রমোট করেছি। একটা ওরা নামও বলবো না। আমার গান দিয়ে কিন্তু ওরা আজকে এস্টাবলিশ, কিন্তু আমি মনে করি আমার গান দিয়ে না, তাদের নিজস্ব প্রতিভা তাদেরকে সেখানে নিয়ে গেছে। পরবর্তীতে কাজগুলি তারা হয়তো তাদের কোনোভাবে মনে হয়েছে যে আমার কাছে, তখন কিন্তু আপনার ওই রকম কপিরাইট বা এগুলো নেই। তখন আমাদের কাছে নাজির মাহমুদ ভাই আসলেন একদিন, আরও রাজেশ বাবু আসলেন, কি থেকে শুরু বললেন, আসিফ ভাই আমরা তো ডিজিটাল কন্টেন্টের এইসব কপিরাইট বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি হিসাবগুলো বুঝি না। আমি বললাম আমিও বুঝি না, কিন্তু আমাদেরকে নিয়োগ দিতে হবে কাউকে যে বুঝে। তখন আমরা আমানুল হক রোজ নামে একজন জার্নালিস্টকে ডাকলাম, যে তখন কাজ করতে এগুলো নিয়ে। তো তখন তারা সম্মতি দেয় যে হ্যাঁ ঠিক আছে আসিফ ভাই, আপনি আমাদের গানগুলো তোলা শুরু করেন। তো সেই গানগুলো তোলার পরে কিন্তু কোনো ইনকাম আসে নেই, যে আসছে ওই কোম্পানি বন্ধ হয়ে গেছে, কোম্পানি ন্যায় হয়ে গেছে। ওই কোম্পানি থেকেই তারা হয়তো ভাবছে আমি অনেক টাকা খেয়ে ফেলছি, সে অবিশ্বাস থেকে মামলাগুলি করা। তো যাই হোক, এটা আলোচনার অপশন ছিল,
সালিশ ডাকতে পারতো, সিনিয়রদেরকে জানাতে পারতো, অপশন ছিল, কিন্তু তাদের ক্ষমতা ছিল তখন, কারণ তখন আওয়ামী লীগ পাওয়ারে, আমি অ্যান্টি আওয়ামী লীগ, এবং আমি এক ধরনের তখন নির্বাসিত জীবনযাপন করছি, আমার পাওয়ার কম, বা আমি তাদেরকে প্রোটেক্ট করতে পারবো। তারা বিভিন্ন আওয়ামী লীগের বড় বড় মিডিয়ার লোকজন চেনে, যাদের সাথে আওয়ামী লীগ সরকার খুব কখনো কি মনে দহরম হয় মহরম যে আছে, ঝামেলাগুলো তখন তৈরি না করলেই পারতাম? না, আমি ঝামেলা তৈরি করি না, তো ঝামেলা তৈরি হয়ে যায়। আপনি যখন একজন যোদ্ধা, আপনাকে যুদ্ধ রাখবে, আপনি দেখবেন সবসময় যুদ্ধের ঘোড়া কিন্তু বিয়ে বাড়িতে নাচে না। তা আমি যুদ্ধের ঘোড়া, আমাকে যুদ্ধ করতেই হবে, আমি জানি এটা। সামাজিক যোগাযোগের মাধ্যম আসার আগে ভক্তদের যে আচরণ ছিল, সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো আসার পরে ভক্তদের আচরণগুলো কি একই রকম আছে, নাকি কিছুটা পার্থক্য তৈরি হয়েছে ভক্তদের আচরণের মধ্যে? সামাজিক যোগাযোগ মাধ্যম একটা ওপেন ওয়ার্ল্ড, এখানে তো আপনার আসলে যে কেউ আসতে পারে, যে কেউ মন্তব্য করতে পারে। এটা এখন আগের মতো আইডেন্টিফাই করা যায় না, কারণ ফেসবুক এমন একটা, বা যে সোশ্যাল মিডিয়াগুলো, সেখানে আসলে ক্লাসিফিকেশন নেই, ক্ল্যারিফিকেশনও নেই। এখানে একটা পিএইচডি হোল্ডার মন্তব্য করবেন, এখানে একজন বকলম মন্তব্য করবে, এখানে একজন হয়তো স্বশিক্ষিত মন্তব্য করবে, একজন মূর্খ মন্তব্য, অনেক রকম মন্তব্য আসবে। হয়তো সে ক্যাপশনটা পড়েই নেই। আপনি জানেন আমাদের দেশের মানুষের পড়ার ধৈর্যটা খুব কম, স্ক্রল করে দেখলো আর কে কী বলে, হাওয়াটা কোথায়, ফাটকাটা মন্তব্য করে দিবে। সে আমার কথাটা বোঝেই নেই, পরেই নেই, বা তার বোধগম্যতার বাইরে সে আলোচনা, তখন সে তো মন্তব্যটা করে। কিন্তু আমি এগুলো খুব কঠোরভাবেই দমন করি। কেন জানেন? আমি বিশ্বাস করি একটা মিথ্যা কথা কন্টিনিউয়াস বলতে থাকলে এটা একসময় সত্যিতে রূপান্তর, গোয়েবলসের মতো, যে গোয়েবলস সিস্টেমটা, যেটা হিটলারের পলিসি ছিল, যে 10 বার একটা যেই কারণে আমি এটা প্রোটেক্ট করি সবসময়, এবং প্রোটেস্ট করি। এবং আমি ঠিক নিকোলা ম্যাকিয়াভেলির যে পাওয়ার, আপনার দ্য প্রিন্সের যে পাওয়ার চর্চার 7টা ফরম্যাট আছে, সেখানে প্রথমত হচ্ছে আপনার অ্যাগ্রেসিভ হতে হবে যদি আপনি ক্ষমতার আশেপাশে থাকেন বা ইনফ্লুয়েন্সের আশেপাশে থাকেন, তো সেক্ষেত্রে আপনাকে ফেস করতে হবে। আমি ফেস করি, এবং আমি চলেছি কার সাথে? দেশনেত্রী বেগম খালেদার সাথে। বেগম জিয়ার সাথে চলার ফলে আমার যেটা হয়েছে, ওনার ভিতর যে আপসীনতা এবং সিদ্ধান্ত নেওয়ার যে দ্রুত ক্ষমতা, এবং ডিফাইন করে এটা ভালো, এটা ভালো না, সেই জিনিসগুলো আমার মধ্যে একদম ভূতের মতো আসর করে গেছে। তা আমি কখনো কখনো মনে করি যে, এবং আমরা যখন G9টা করি, গ্রুপ 9 শফিক রেহমান সাহেবের নেতৃত্বে, তখন আমাদের আজকে মন্ত্রী আছেন আসাদুজ্জামান ভাই, তিনিও G9-এর সেক্রেটারি ছিলেন, সাইফুল ইসলাম ভাই, তিনিও ভালো কাজ করছেন, এবং আজকে মাহমুদা হাবিব এমপি হয়েছেন মহিলা আসনে। তো আমরা G9টা ছিল কি, ম্যাডাম আমাদের যখন 111টা হয়, তখন তো ম্যাডামের সাথে খুব বেশি যোগাযোগ, কারণ তখন তো নেতা ফেতা খুঁজে পাওয়া যাচ্ছিল না, সব পলাতক কিংবা জেলে। তখন ম্যাডামের সাথে আমার খুব নিবিড় যোগাযোগ ছিল। আমি বিভিন্নভাবে সাংগঠনিক কর্মকাণ্ড করতাম গোপনেই, এবং করতে হতেন আমাকে। যেমন হান্নান শাহ কুমিল্লায় গেলেন, দুর্গাপূজা আমি নিয়ে গেলাম, দুর্গাপূজার বিগ ফেস্টিভ্যাল আমাদের জন্য কুমিল্লায়, বিশেষ করে আমাদের হিন্দু সম্প্রদায়ে অনেক বড় এবং ওয়াইড, তাদের প্রায় 555টা মণ্ডপ শহরে থাকে। তা আমি চিন্তা করলাম যে আমরা পূজা উপলক্ষে এটা ম্যাডামের গ্রিটিংসটা পৌঁছে দিই। তখন আমরা হান্নান শাহকে নিয়ে গেলাম, আমি হান্নান শাহকে নিয়ে গেলাম কুমিল্লায়, সাথে ছিলেন হাবিবুন নবী সোহেল, বেনজির আহমেদ টিটো, যারা বিএনপির প্রতিনিধি নেতা এবং আপকামিং লিডার, বা তার বড় নেতা বা হবে একসময়, দলের দায়িত্বে আসবেন। তো তাদেরকে নিয়ে আমি কাজ করেছি। তো আমি শুধু বেগম জিয়ার একটা জিনিস ফলো করেছি, যে ফেস করতে হবে এবং কোনো তঞ্চকতাকে প্রশ্রয় দেওয়া যাবে না। আর G9 করার সময় তিনি আমাদেরকে বলেছিলেন, আমি পার্টির কোনো প্রশংসা শুনতে চাই না, তোমাদের কাছ থেকে পার্টির প্রশংসা শুনতে চাই না, তোমরা পার্টির কী ভুল আছে সেগুলো ধরে শুধরানোর পন্থা বলবা, এবং সেগুলো নিয়ে সমালোচনা করবা। আমি সেই ধারাবাহিকতায় আছি। আমি বিশ্বাস করি আপনার বিএনপি যদি একটা জঙ্গল হয়, বা একটা বন হয়, বা একটা বাগান হয়, তাহলে সে বাগানে তো অনেক রকম গাছ থাকে। আমি একটা নিম গাছ, তো নিম গাছের তো টেস্ট আপনি খাইয়ে মজা পাবেন না, কিন্তু নিম গাছ কাজের জিনিস। তো আমি দলের সমালোচনা কেন করি? দল যেন শুদ্ধ পথে চলে। দল যে ভুলগুলো করছে ক্ষমতার মোহে বা ক্ষমতায় থেকে, বা দলকে বা জিয়া পরিবারকে যেভাবে মিসইউজ করা হচ্ছে, মানুষকে ছোটো করার চেষ্টা করা হচ্ছে, বা নেপোক্রিটস বা যারা দলীয় লোকজন আছে তারা তাদের স্বার্থের জন্য দলটাকে ব্যবহার করছে, ক্ষমতাকে ব্যবহার করছে, সেখান থেকে জিয়া পরিবার এবং দলকে উদ্ধার করা বা রক্ষা করা বা তাদেরকে সাজেশন দিয়ে আমি নৈতিক দায়িত্ব মনে করি। তো এটা আমি যেদিন মনে করব না, আমি মনে করি সেদিন আমার আসলে এই স্বতন্ত্র যে অ্যাটিচিউডটা আমি আসিফ আকবর থাকবো না। ও প্রিয়া তুমি কোথায় অ্যালবামটা জি এন্ড্রু কিশোরের করার কথা ছিল বলে আমরা ইথুনবাবুর কাছ থেকে শুনেছি। এই অ্যালবামটা প্রকাশিত হওয়ার পরে কি এন্ড্রু কিশোরের সাথে আপনার কখনো দেখা হয়েছিল, বা এই বিষয়ে কথা হয়েছিল কোনো? দেখেন, বাংলাদেশে কয়েকজন সিনিয়র আছেন, স্পেশালি আমি বলবো সৈয়দ আব্দুল হাদির কথা। তো উনি কারণে আমাকে ভালোবাসেন, এবং উনি আমার আইকন। আমার একজন আইকন আছেন গানের দিক থেকে, জেমস ভাই। এই দুজনে আমার আইকন বাংলাদেশে। কিন্তু আমার সবচেয়ে ভালো সম্পর্ক ছিল আয়ুব বাচ্চু ভাই এবং এন্ড্রু কিশোর দাদা। দুজনেই এখন দুনিয়াতে নাই, তাদেরকে মিস করি। এবং এই দুজন কখনো দেখবেন, যত ছবি দেখবেন, হয় দেখবেন আয়ুব বাচ্চু ভাই ডানে আমি,
তাহলে অ্যান্ড্রুসের বামে আমি, মানে আমি তাদের কাছ থেকে দূরে গেলেই খোঁচাখুচি কথাবার্তা বলতাম বা ইন্ডাস্ট্রি দায় দায়িত্বের কথা বলতাম। তো তাদের সাথে আমার ধরে রাখতো কেন, আমি যেন বেশি কথা না বলতে পারি, আটকানোর জন্য। তো এই ওপ্রিয়া নিয়ে প্রথম কথা ছিল হাসান আবিদুর রাজা জুয়েল ভাইয়ের প্রয়াত। তো জুয়েল ভাই হয়ে যায় তরঙ্গ জানে না সমুদ্র কোথায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেষ বিকেলে জুয়েল বলি আমরা, কুয়াশা প্রহর জুয়েল বলি। তারপরে এটা আসলো আপনার অ্যান্ড্রুদার কাছে। অ্যান্ড্রুদা বললেন না রে আমি অডিও, এন্ড্রু তো প্লেব্যাকে থাকতেন, অডিওতে গান গাইতে চাইতেন না তিনি। পরে আসলো পলাশ ভাইয়ের কাছে, সাজ্জাদ পলাশ ভাইয়ের কাছে। পলাশ ভাইও কি, পলাশ ভাই তখন ফর্ম, তারা কি আফসোস করেছেন পরে? না না না, শোনেন গান তো এমন একটা জিনিস, আমি তো প্লেব্যাক করেছি অনেক, কিন্তু আমি যখন প্লেব্যাক শুরু করি তখন আমি গান গাইতাম ডামি ভয়েসটা, ইমন ভাইয়ের যে ডামি ভয়েসগুলো আমি গাইতাম, এটা পরে মিলি ভাই গাইতেন বা হাদি ভাই গাইতেন বা অ্যান্ড্রুদা গাইতেন, আমার ভয়েসটা কিন্তু মুছে যেত। তো আমরা যারা প্লেব্যাক আর্টিস্ট আমরা কখনো মনে করি না যে গানটা আমার, আমি মনে করি যে এই গানটার জন্য যদি আমি যোগ্য হই তখনই আমাকে গাওয়াবে, এবং আমি যোগ্য হয়েছি বলেই গানটা গাওয়ানো হয়েছে আমাকে। সাধারণত একজন লেখক যখন দীর্ঘদিন ধরে কোনো কিছু লিখতে পারেন না, তার এই ব্লকটাকে বলা হয় রাইটার্স ব্লক। দীর্ঘদিন ধরে ধরেন আপনি গাইতে পারছেন না, বা গাইতে পারলেও ওই গানটা মনোপুত হচ্ছে না, এটাকে যদি আমরা সিঙ্গার্স ব্লক বলি। সিঙ্গার্স ব্লক যখন আপনার মধ্যে তৈরি হয়, নিশ্চয়ই হয়, জিজ্ঞেস করবো না যে হয় কি না, এটা তো অবান্তর প্রশ্ন। যখন সিঙ্গার্স ব্লক তৈরি হয় কি করেন তখন আপনি, কিভাবে সেই অবসাদটা কাটান? এটা হচ্ছে আমার তো ক্যারিয়ারের দুইটা স্টেপ আছে। 2010 আমি একটু রিটায়ারমেন্টে চলে যাই আমাদের এই সমস্ত কপিরাইট ইন্টেলেকচুয়াল প্রপার্টিজ ইস্যুতে। হঠাৎ করে আমি অবসাদগ্রস্ত হয়ে গেলাম, কারণ আমার দুই ছেলে, ওদেরকে সময় দেওয়া হচ্ছে না। শুধু গান তো গাই না, অনেক সোশ্যাল ওয়ার্ক থেকে, মানুষের দাওয়াত থেকে, মানুষের ডিমান্ড থেকে প্রবলেম থাকে, প্রবলেমগুলো ফেস করতে হয়, সলিউশন করতে হয়। তা আমি আসলে আমার মধ্যে কখনোই ছিলাম না। আমি যতক্ষণ জেগে থাকতাম ততক্ষণই মানুষের প্রবলেম নিয়ে কাজ করতাম, বলতো আমাকে ভরসা করতে পারলে পারতাম, না পারলে না পারতাম, কিন্তু আমি মানুষ নিয়ে থাকতাম। আমার ছেলেদেরকে সময় দেওয়া হয়নি। এর মধ্যে ওদেরকে দিয়ে দেওয়া হলো খুলনা মিলিটারি কলেজ এন্ড স্কুল MCSকে, সেখানে ক্লাস 6-এ ওদেরকে আর্মি ট্রেনিংয়ে, মানে ক্যাডেটের মতো, ক্যাডেট একটু আগে, ক্যাডেট ক্লাস 7 থেকে, ক্লাস 6 থেকে। তো তখন যখন আমি রিটায়ারমেন্টে যাই তখন চিন্তা করলাম যে আমি অনেক সাফোকেটেড, অনেক বোরিং, একঘেয়েমি হচ্ছে, মনোটোনাস লাইফ। আমি আমার ছেলে, আমার বউকে সময় দিব, একটু রেস্ট নেই। তখন আমি 4 বছর বিরতিতে যাই। কিন্তু ব্যাডাক 2009 সাল থেকে আবার আমার ছেলেদেরকে আমার বউ পাঠিয়ে দেয় আবার MCSকে। তো অর্থাৎ তখন কী হলো, আমি এবং আমার ওয়াইফ ছাড়া আমার পৃথিবী একদম, আর বাচ্চারা নাই, হয়তো 3 মাস পর আসে, কিংবা প্যারেন্টস ডেতে আমি যাই। তখন আমার উপলব্ধি হলো যে এখন তো আমার কিছু করার নেই, এখন তো আমার গান গাওয়া উচিত। বাট আমি যে একটা সংগ্রামে ছিলাম, যে একটা উদ্দেশ্য নিয়ে বা লক্ষ্য নিয়ে আমি এগোচ্ছিলাম, সেটার জন্য তখন গান গাওয়াটা ঠিক ছিল না। 4 বছর পরে আমাকে গীতিকার রাজীব আহমেদ, বিখ্যাত গীতিকার রাজীব আহমেদ আমাকে বললো, আসিফ ভাই আপনি যে গান গাচ্ছেন না, আপনি কি জানেন আপনি গান গাচ্ছেন না, ঠিক আছে আপনি চলে যেতে পারতেছেন। আমি 4 বছর কিন্তু প্র্যাকটিস ছিলাম, প্রতিদিনই প্রায় পিন্টু ভাই আসতেন গিটার নিয়ে, আমি রিহার্সালে থাকতাম, গিটারে গান গাইতাম অফিসে। তখন রাজীব আমাকে বললো যে আপনি যে 4 বছর গান গাচ্ছেন না, আপনি দেখেন আমরা কার জন্য লিখবো, প্রদীপ সাহা কার জন্য লিখবে, এটা কামরুজ্জামান কাজল কার জন্য লিখবে। তো একজন সুরকার বসে আছে, আপনার গান শুরু করতে বললাম, ভালো গান, আপনার একটা পজিশন আছে। তখন আমি চিন্তা করলাম না, এটা অমানবিক হয়েছে, কাজ আমি আমার ভালোর জন্য আমি ইন্ডাস্ট্রির ক্ষতি করছি। তখন 2014-এ আমি আবার ব্যাক করি, যে ব্যাকটাকে ওয়েলকাম জানিয়েছিল বাংলাদেশের 137টা অডিও কোম্পানি। তারা একসাথে আমার অ্যালবামটা রিলিজ করে এবং একসাথে তারা এটাকে প্রমোট করে। তো এটা আমার জন্য একটা ইউনাইটেড প্ল্যাটফর্ম ছিল, বাংলাদেশের জন্য একটা মাইলস্টোন ছিল। তো আমি মিউজিকের জন্য আসলে বলতে পারেন যে একটা ফ্যামিলির সাথে সময় দিতে পারিনি। আব্বা আম্মাকে যতটুকু পেরে সময় দিয়েছি, ভাই বোনকে সময় দিতে পারিনি, সন্তানদেরকেও না। আর যখন সময় দেওয়ার সময় এসছে তখন তো রাজনীতি ছিল, কিংবা রাজনীতিতে আমি যখন ম্যাডাম যে জেলে যান, বা ম্যাডাম আমাদের বিএনপি পাওয়ারে নেয়, বা বিএনপি রাজনীতিটা তখন খুব কঠিন ছিল, তখন আমিও কঠিন সময় পার করেছি। আমার কনসার্ট বন্ধ ছিল, বিদেশে পাসপোর্ট আটকে রেখেছিল। এগুলো তো পুরোনো কথা। আমার ফ্যামিলিকে টর্চার করেছে, আমার ফ্যামিলি, আমার ছেলে, আমার বড় ছেলে শাফকাত, ওকে 78 এবং 79 লং কোর্স থেকে বের করে দেওয়া হয়েছে বলে যে তুমি আসিফ আকবরের ছেলে। আমার ভাই, ওনাকে বাধ্যতামূলক রিটায়ারমেন্টে পাঠানো হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল আমিন আকবর, ওনাকে বাধ্যতামূলক রিটায়ারমেন্টে পাঠানো হয়েছে, যার 2টা বই, রণকৌশল, তিনি রণকৌশল প্রশিক্ষক, একজন কমান্ডো ইন্সট্রাক্টর, উনি একজন ক্যালিবার অফিসার। ওনাকে আর্মি থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। তিনি আবার গত 8 ফেব্রুয়ারিতে ইন্টারিম সরকারের সময় ভূতাপেক্ষ প্রমোশন পেয়েছেন অ্যাজ মেজর জেনারেল। আমার ভাবি, যিনি একজন সরকারি কর্মকর্তা ছিলেন, মানে প্রফেসর উনি, তো ওনার পোস্টিং এদিক সেদিক, ওনাকে দৌড়দৌড়ি করতে, আমার ফ্যামিলি যেখানে যাকে পেয়েছে সেখানেই
তা আমি তখন ভাবলাম যে আমার জন্য যদি এত ট্রাভেল হয় তাহলে এই রাজনীতিতে আমি জানতাম না। হয়েছে কি, আপনি যখন একটা চাকরিজীবী ফ্যামিলি থেকে আসবেন, আপনি যখন একটা গোছানো পরিবার থেকে আসবেন, সেক্ষেত্রে রাজনীতিটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। আমি ভাবি দেশের জন্য, কারণ আমি গান গাই, আমার অবারিত প্রান্তর, আমার কোনো রকম বাইন্ডিংস নেই কোথাও। আমি কথা বলতে পারি গানের ভাষায়, কথা বলতে পারি মুখে যুক্তিতে, কিন্তু আমার কথা বলাতে যে আমার গোছানো পরিবারটা যে চাকরি করে, যে শিক্ষকতা করেন বা যে মন্ত্রণালয়ের চাকরি আছে না, এই ধরনের স্ট্যাটাসই আমাদের। তো সেক্ষেত্রে তারা যদি ক্ষতিগ্রস্ত হয়, এই রাজনীতি তাহলে আমি কেন করলাম, এটা কোন দেশে তাহলে বসবাস করি, আমার কারণে আমাকে জেলে নিয়ে যাক, আমাকে ফাঁসি দিয়ে দেখ, আমার ফ্যামিলিকে ডিস্টার্ব করবে কেন। তো গত 17 বছর ছিল এটাই বঞ্চনা। এটা নিয়ে কোনো কমপ্লেন কারণ নাই, কারণ যেহেতু আমি একটা রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করি, আমি সেটা লালন করি। তো এটার জন্য হইতে পারে, এটা আমি নিয়তি হিসেবে মেনে নিয়েছি, আমার কোনো রাগ নেই। কিছু একটা হারাতে হবে এই চিন্তা থেকেই তো। হ্যাঁ, ওই যে বললাম আমার ফ্যামিলি চাকরিজীবী, একটা সিস্টেম, যুদ্ধের কথা বলেছেন। হ্যাঁ এক্স্যাক্টলি। আমি না আসলেও ওটা অনেকটা আমাকে নিয়ে যাওয়া হয়। আপনি রাজনীতিতে আছেন, আবার নাই আবার আছেন, এরকম একটা ব্যাপার কেন? আপনি এই রাজনীতি জিনিসটা একটা ধরি মাছ না ছুঁই পানির মতো একটা অবস্থার মধ্যে থাকেন কেন আর কি? কেন পূর্ণাঙ্গভাবে আসেন না, অথবা পুরোপুরি বাদ দিয়ে দেন না কেন? আমি বিশ্বাস করি রাজনীতির বাইরে কিছু নেই, একটা গাছের পাতাও নেই। কারণ রাজনীতিকরা রাজনীতি করবে, এটাই নিয়ম, রাজনীতিকরাই দেশ চালাবে, এটাই নিয়ম। তো আমি তো রাজনীতিক না, আমি রাজনীতি করি, রাজনীতি ভালোবাসি, এবং যেহেতু একটা পক্ষ আমি পছন্দ করি, আমি জিয়াউর রহমান সাহেবকে পছন্দ করি, বেগম জিয়াকে পছন্দ করি, এবং জাতীয় দল পছন্দ করি। তার মানে এই না যে আমাকে এমপি হতে হবে, মন্ত্রী হতে হবে, আবার আপনার দলের পদ পদবি নিতে হবে। এটা আমি আমার যে পরিচয়, আমি আসিফ আকবর গায়ক, এটা অনেক বিশাল, এটাই আমার জন্য এনাফ আলহামদুলিল্লাহ। তাহলে আপনি রাজনীতি থেকে কি পেয়েছেন আর রাজনীতি থেকে কি হারিয়েছেন? না, রাজনীতি থেকে কিছু পাইনি বা হারেওনি, যেটা হয়েছে যে সার্কামস্ট্যান্সেসটা তৈরি হয়েছে, আমার ফ্যামিলিটা সাফার করেছে, এটা ঠিক হয়নি, এই একটা সমস্যা, আর কোথাও কোনো সমস্যা নেই। পেয়েছেন কি রাজনীতি করে? আমি আমার কথা বলতে পারছি, আমার নিজের বক্তব্য প্রকাশ করতে পারছি। রাজনীতি না করলে কি কথা বলা যেত না? না হয়তো তখন আগ্রহ থাকতো না, ক্লিবলিঙ্গ থাকতাম, এখন তো পুরুষ মানুষ আছি, পুংলিঙ্গ আছি, তখন ক্লিব হয়ে যেতাম আর কি। একটা খুব আপনি দেখবেন যারা রাজনীতিতে কথা বলেন, আই হেট পলিটিক্স, তারা কিন্তু যখন ভেজালে পড়ে একটা পলিটিক্যাল নেতা ধরে, অবশ্যই ধরে, ডাবল স্ট্যান্ডার্ড এগুলো। তো এটা আমরা না, তারা অনেক ধরনের গুপ্ত। আপনি দেখবেন সে রাজনীতি, আই ডোন্ট লাইক পলিটিক্স, আমাদের ফ্যামিলি রাজনীতি করে না, ঠিকই দেখবেন যখন ভেজালে পড়ে একটা কাজ ধান্দা আসবে, সবার আগে তারা হচ্ছে মূল ক্রিমিনাল, যারা চুপ থাকে, বিনয়ী, ষোড়শ পদাতিক বাহিনী। 1971 সালের Section Division, ডিসেম্বর যারা স্বাধীনতার বিরুদ্ধে ছিলেন, তারা শেষ পর্যন্ত ডিসেম্বরের 16 তারিখে তারা স্বাধীনতার পক্ষে শক্তি সেজেছিলেন বলে ওই 16 তারিখটার সাথে মিলিয়ে ষোড়শ পদাতিক বাহিনী করে। একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোনো ধরনের পাইপের কাজে নিশ্চিন্তে নির্ভরতায় ব্যবহার করুন জিবিটিএল এর পাইপ। সেটা হচ্ছে যে 1971 সালে আপনার বাবা অ্যাডভোকেট আলী আকবরের ভূমিকা নিয়ে একটা দেশে বড় ধরনের বিতর্ক রয়েছে এবং খুব আক্রমণাত্মক কথাবার্তা রয়েছে। 1971 সালে আপনার বাবার ভূমিকা মূলত কী ছিল? আমার একটা বই আছে, আকবর 15 নট আউট, সেখানে সাংবাদিক সোহেল অটল সম্পূর্ণভাবে ঘটনাটা ডেসক্রাইব করেছে, সেই সব সাক্ষাৎকার নিয়েই। তখন আমাদের এলাকাটা একটু করুণাময়ী কালী মন্দির আছে ওখানে, আমাদের হিন্দু অধ্যুষিত এলাকা, আবার খ্রিস্টান অধ্যুষিত এলাকা, মুসলিম ফ্যামিলি ছিল মাত্র 60টা। তো আমার বাবা বেসিক্যালি আমাদের গ্রাম থেকে শুরু করে এই যে মুসলিম লীগ হওয়ার কারণে উনি একটা অ্যাডভান্টেজ পেতেন, এবং উনি ফাঁসির গাছ থেকে আমাদের ফ্রিডম ফাইটারকে বের করে নিয়ে এসছেন, সেই এক্সাম্পলও আছে। তো যখন 71 শেষ হলো, 16 ডিসেম্বর আসলো, 16 ডিসেম্বর ঠিক না, কুমিল্লা স্বাধীন 8 ডিসেম্বরে। তো তখন আমাদের অ্যাডভোকেট আহমদ আলী চাচা ছিলেন, তিনি ছিলেন আপনার প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন করেন বাংলাদেশের যুদ্ধের পর 8 ডিসেম্বরে। তো তিনি আমাকে, যেহেতু আব্বার সিনিয়র ছিলেন, তো উনি আওয়ামী লীগের বড় নেতা ছিলেন, এবং ইস্ট কমান্ডের উনি ছিলেন রাজনৈতিক মূল নেতা। তো উনি আমার বাবাকে ফোন করলেন, ল্যান্ড ফোনেই ফোন করবেন, আকবর তুমি এখন যেহেতু দেশ স্বাধীন হয়ে গেছে, মুক্তিবাহিনী ইয়াং জেনারেশন আছে, কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে, তুমি কাস্টডিতে চলে আসো। তো আব্বা তখন 17 ডিসেম্বরে কাস্টডিতে চলে গেলেন। তো কাস্টডিতে যাওয়ার পরে ওনার বিরুদ্ধে অনেকগুলো অ্যালিগেশন আরোপ করা হলো। এর মধ্যে ধীরেন্দ্রনাথ দত্তর যেটা ছিল সেটা হলো ভুয়া, সেটা একটা জাস্ট কিছু লোক তৈরি করে দিয়েছে। কারণ ধীরেন্দ্রনাথ দত্তর ফ্যামিলির সাথে আমার সম্পর্ক, কুমিল্লা শহরে ধীরেন্দ্রনাথ দত্ত স্মরণে যে ফুটবল টুর্নামেন্ট, উনি ধীরেন্দ্রনাথ দত্ত যে একজন কুমিল্লা আছেন, যে 48-এ পার্লামেন্টে তুলেছেন রাষ্ট্রভাষা বাংলা চাই, ওনার টুর্নামেন্টটা কিন্তু আমরা করি, ফুটবল টুর্নামেন্টটা, যেটা তখন মানুষ চেনা শুরু করলো আসলে ধীরেন্দ্রনাথ দত্ত কে। এবং ওনার ছেলে সঞ্জীব দত্ত, ওনার মেয়ে অ্যারোমা দত্ত এবং রাহুল দত্ত কদিন আগে মারা গেছেন, তারা আমরা একই অ্যাপার্টমেন্টে থাকি। এনার সাথে আমার ভালো সম্পর্ক কোনোদিন কোনো ক্লেম করেন নাই। পরবর্তীতে আমার বাবা 74-এ
নিজে মামলা করে নির্দোষ প্রমাণিত হয়ে বের হন, অর্থাৎ তিনি সাধারণ ক্ষমায় আসেন নাই। তো সাধারণ ক্ষমা থাকলে একটা এলিগেশন থাকে যে কিছুটা গন্ডগোল আছে, কিন্তু আমার বাবা মামলা করে জিতে বেরিয়ে আসছেন। সুতরাং যারা এগুলি বলে, কি মামলা করেছিলেন তিনি? মামলা করে মানে অনেকগুলো মামলা ছিল, তো আমরা যুদ্ধ অপরাধের বিভিন্ন ইয়ে থাকে না, অনেকগুলো ক্রাইটেরিয়া ছিল। আপনি যেহেতু একজন আইনজীবী, আপনি দালাল আদেশে কি ওনার কোনো শাস্তি হয়েছিল? না 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 দালাল আদেশে গ্রেপ্তারও হননি? না না না, তাহলে উনি custody 17 ছিলেন। ডিসেম্বর কি উনি কাস্টডিতে নিজে থেকে? ওই আমদুল্লাহ চাচা বললেন যে মুক্তিবাহিনী আসছে, ওরা তো আসলে নতুন ছেলে পেলে, এরা তো পাগলামি করতে পারে, তুমি কাস্টডিতে চলে যাও। ওই আমদুল্লাহ চাচার পাগলামি তাদের বিরুদ্ধেই করতে পারে যারা স্বাধীনতা বিরোধী ছিল। অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে অনেক কিছু হয় না, অনেক কিছু জাস্টিফিকেশন বিচার বিশ্লেষণের অপেক্ষায় থাকে না। অনেকে মরে যান, ওই যে কয়েকদিন 4-5 বছর আগে দেখলাম এক মহিলাকে ছেলে চোর সন্দেহে পিড়ে মেরে ফেলছে, হয় না এগুলা? তো এই প্রিকশনে, যেহেতু আব্বা একজন সুপ্রিম কোর্টের লয়ার ছিলেন এবং উনি ভালো লয়ার ছিলেন এবং ওনাকে যথেষ্ট কাউন্ট করে কুমিল্লা শহরে আইন বিভাগের ছাত্র ছিলেন, উনি আসলে ছিলেন আইআরএ। তো পরবর্তীতে আব্বা এই মামলাগুলি শেষ করে, মামলা হয়নি, উনি নির্দোষ প্রমাণিত হয়ে 74-এ যখন জেল থেকে বের হন, তখন আমার বয়স 15 বছর। আমার আব্বার সাথে কিন্তু 15 বছর দেখা হয় নাই, এবং সেই 15 বছরের গ্যাপটা ওনার সাথে কথা হয়নি, কিন্তু আমার আব্বা মিস করতেন। এবং পরবর্তীতে রিফ্লেকশন দেখা যাচ্ছে আব্বার সাথে আমার কোনোদিন কথাই হয়নি। আপনার কি স্মৃতি মনে আছে যে 3.25 বছর পরে? এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে যে গোলাম আজম একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি রাও ফরমান আলীর লিস্টে যাদের নাম উঠেছিল বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ক্ষেত্রে, একজনের নাম তিনি সুপারিশ করে কেটে দিয়েছিলেন। গোলাম আজম তিনি একটা সাক্ষাৎকারে বলেছেন, 2009 বোধহয় বাংলা ভিশনকে দেওয়া। আপনি একটু আগে বলেছেন যে একজন মুক্তিযোদ্ধাকে যুদ্ধ চলাকালে ফাঁসির কাষ্ঠ থেকে তিনি রক্ষা করেছেন। রাও ফরমান আলীর সাথে গোলাম আজমের সুসম্পর্ক ছিল বলেই রাও ফরমান আলী গোলাম আজমের কথা শুনেছিলেন, অর্থাৎ তাদের মধ্যে সুসম্পর্ক না থাকলে কিন্তু গোলাম আজমের কথা তিনি শুনতেন না। তাহলে মুক্তিযোদ্ধাকে ফাঁসি কাষ্ঠ থেকে যেহেতু আপনার বাবার সুপারিশে, না শুধু এটা একটা ঘটনা না, এরকম অনেক ঘটনাই ঘটেছে, অনেক। তাহলে মানে এক্সাম্পল, পাকিস্তান সেনাবাহিনীর সাথে আপনার বাবার কি সম্পর্ক না, ছিল যে ওরকম না। কারণে আমার- ওনার কথা মতো আমার বাবা- একজনের আমার- ফাঁসির হ্যাঁ। আদেশটা এটা তখন তো আর বা আদেশ হ্যাঁ, ফাদেশ মানে কি হবে? ওই তখন হত্যা তো করা মেনে হবে নিত। লিস্টে তোলা হয়েছে, যেহেতু আপনার বাবার সুপারিশে যেহেতু তাকে বাদ দেওয়া হয়েছে। উনি ছিলেন মুসলিম লীগের সেক্রেটারি, আমার বাবা। তো সেক্ষেত্রে উনি কিন্তু 81 সালে নির্বাচন করেছেন হাজার মার্কে মুসলিম লীগ থেকে, উনি শেষ পর্যন্ত মুসলিম লীগের ছিলেন। তো ওই মুসলিম লীগের হওয়ার সুবাদে ওখানে বিভিন্ন যে শান্তি বাহিনী আলবদর যেগুলো হতো, তখন ওটার কিন্তু ব্যাপার আলাদা, ওটা হচ্ছে অন্য উইং। কিন্তু আমার বাবা মুসলিম লীগের হিসেবে ইনফ্লুয়েন্সিয়াল লিডার ছিলেন কুমিল্লায়, এবং ওনার কারণেই অনেক, এবং আমার আপন ফুফাতো ভাই ছিলেন যিনি শান্তি freedom কমিটির সাথে fighter। যুক্ত ছিলেন না তিনি? না না, আমার বাবা মুসলিম লীগের ছিলেন, কোনো শান্তি কমিটির, হ্যাঁ শান্তি কমিটির সাথে ছিলেন, রাইট, শান্তি কমিটির সাথে ছিলেন। এবং শান্তি কমিটির উসিলাতে অনেকের প্রাণ বেঁচে গেছে, সেটা আপনার সোহেল অটল লেখা যে আকবর 15 নট আউট, সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা আছে। কারো প্রশ্ন থাকলে সেটা পড়ে নিলেই ভালো। অর্থাৎ অ্যাডভোকেট আলী আকবর অনেকের প্রাণ রক্ষা করেছেন, অবশ্যই, কিন্তু শুধু প্রাণ না, বাড়ি ঘর এলাকা অনেক কিছু। কিন্তু কোনো প্রাণহানির সাথে সম্পৃক্ত ছিলেন No, এটা তো প্রমাণিত হয়নি। তো স্বাধীনতার পক্ষে ছিলেন। উনি 66 সালেই যখন 6 দফাটা হয়, 6 দফা 6 দফাটার সময় তিনি মুসলিম লীগের ডেলিগেট হিসেবে, তখন ডেলিগেট ছিল গোনা, তিনি তখন বলেছিলেন বাংলাদেশের স্বায়ত্তশাসন এবং 6 দফা মেনে নেওয়া হোক, তিনি চিঠি দিয়েছিলেন। এটাও লেখা আছে এখানে। সেই চিঠিটা কি আপনার কাছে আছে বা চিঠি পাবো কোথায়? আপনি হয়তো ডকুমেন্ট? খুঁজলে, এখন তো এগুলো ডকুমেন্ট আর্কাইভ কেউ রাখে না, কিন্তু প্রমাণ আমার বড় ভাই আছেন, আমার বড় ভাইরা আছেন। মানে 71 সালে তিনি স্বাধীনতার পক্ষে ছিলেন না, কিন্তু তার আগে 6 দফা দাবি মেনে নেওয়া। 6 দফা দাবির জন্য এবং বাংলাদেশ স্বায়ত্তশাসন মানার জন্য তিনি মুসলিম লীগকে অনুরোধ করেছিলেন। কিন্তু স্বাধীনতার পক্ষেও আবার 71 সালে ছিলেন না। ওইটা ওইভাবে বলা যাবে না, যেহেতু উনি অনেকের জীবন রক্ষা করেছেন, জানমাল রক্ষা করেছেন, তাহলে আপনি বিপক্ষে কিভাবে বলবেন? আর মুসলিম লীগ হিসেবে যে কমান্ডটা ছিল সেটা উনি পালন করেছেন। 71 সালে যদি আপনার বয়স 25-30 বছর হতো, আপনার ভূমিকা কি হতো? আমি মুক্তিযুদ্ধ হতাম ডেফিনেটলি, অবশ্যই, নিশ্চিতভাবে। নিশ্চিত। এখন আবার হবো, এখনো তো রথ আছে। ফায়ার ব্রিগেড নিয়ে আপনি একটা গান গেয়েছিলেন এবং বাংলাদেশে যারা ফায়ার ফাইটার রয়েছেন তাদেরকে ট্রিবিউট দেওয়ার জন্য। এই গানটা প্রকাশিত হওয়ার পরে ফায়ার ব্রিগেড কর্তৃপক্ষ কি আপনার সাথে কোনোভাবে যোগাযোগ করেছিল বা কোনো প্রতিক্রিয়া জানিয়েছিল? আচ্ছা, এটার গল্পটা আমাকে একটু বলতে হয়। আমার প্রিয় কবি আখতারুজ্জামান আজাদ, ওনার ফেসবুকে আমি গানটা দেখেছি লেখা, সরি আপনার লেখা আমি পড়তাম, মানে ফেসবুকটা পড়তাম, এবং আপনার অভিনব যে কৌশলটা রকেটে বিকাশে, এটা অভিনব ছিল আমার কাছে। তখন আমি কি আপনাকে রিকোয়েস্ট করি, কারণ ফায়ার ফাইটার হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ত্যাগী বাহিনী বলবো আমি, কারণ তাদের অন্য সুবিধাদি কম, কিন্তু তারা জান দেয়, প্রাণ দেয়, অনেক কষ্ট তাদের। তো আমার একটা জহিরুল নামে আমার একটা ফ্যান আছে,
যে ফায়ার ফাইটার, সে আমাকে অনেক আগে রিকোয়েস্ট করেছে, ভাইয়া আমাদের ফায়ার ফাইটারদের জন্য পারলে কিছু করেন। তখনই আমি আপনাকে ফোন দিই। সমস্যা হলো আপনি তো ব্যাপারটা ডিটেলস দিলেন, আপনি যেহেতু আপনি একজন বিস্ফোরক কবি এবং আপনার লেখার কোনো মানে আমি শব্দটা কীভাবে বলা যায় ঠিক বুঝতে পারছি না, মানে অগণিত অশেষ শব্দ ভাণ্ডার আপনি। তো সেক্ষেত্রে এই গানটা যখন কিশোরকে আমি দেই, কিশোর বলল ভাইয়া এটা কি করা যায়। আমি বললাম তুমি যত কিছুই করো, এই যে ফায়ার ফাইটারদের যে স্যাক্রিফাইসটা, তাদের যে ক্রাইসিসটা এবং তাদের যে কান্নাটা, এটা সবগুলো এই কবিতাটার মধ্যে আছে। তুমি গানটা তৈরি করতে হবে এবং আপনাকে থ্যাংক ইউ যে ফায়ার ফাইটারদের জন্য গানটা করেছেন এবং এর নিয়ে ফায়ার ব্রিগেড আমার সাথে যোগাযোগ করে নেই। আমি আসলে বললাম তো কেউ ফোন দিবে এই জন্য আমি কোনো কাজ করিনি। আমি জিয়া রহমানের কাজ করেছি, আমি বেগম জিয়ার গানও করেছি, আর যোগাযোগ আমার সাথেও কেউ করেনি, দরকার নেই। আমার মনে হয় কিশোরদার সাথেও কেউ, আমার মনে হয় না দরকার আছে যোগাযোগের। আমরা আমাদের দায়িত্ববোধ থেকে কাজটা করেছি অ্যান্ড দ্যাটস অল। এই গানের মধ্যে দুইটা লাইন ছিল যে দাও দাও জলে লেলিহান শিখা কত না মায়ের ধ্বনি আমার কোলে এনে দে বাজান আমার চোখের মণি। রেকর্ডিংয়ের সময় আমি উপস্থিত ছিলাম, আপনি একবার না দুইবার কেঁদেছিলেন এই স্ট্যান্ডাটা গাইতে গিয়ে। এই ক্রন্দনের ঘটনাটা কি গান গাওয়ার সময় এটাই প্রথম একমাত্র, নাকি অতীতেও আপনি? না, এটা হয়েছে আরও একবার হয়েছে আমার বাবার গান গাওয়ার সময়। আর ফায়ার ফাইটারদের ছোটোবেলা দেখি যে আমাদের এই আগুন ধরন, আমাদের সামনে একটা মফিজাবাদ কলোনি ছিল, সেখানে এখনও আছে মফিজাবাদ কলোনিটা। সেখানে প্রত্যেক বছরই 2-3 বছর পর শীতকাল আগুন লাগিয়ে দিত, বুঝছেন। তো সে আগুন লাগানোর ফলে এত সরু ছিল ফায়ার ফাইটার ঢুকতে পারতো না। ওই গরিব মানুষের ছাগল গরু বা কিছু হিন্দু ছিল ওদের শুকর, এগুলো পুড়ে যেত, সব পুড়ে যেত। কিন্তু আমার তখন যখন গানটা গাছিলাম তখন ওই ফায়ার ব্রিগেডের সিগন্যাল ঘন্টা এবং ওই পুড়ে যাওয়া মানুষের আহাজারি, এটা যেহেতু ছোটোবেলা থেকে ওই মানে ওই কলোনিতে আমি বড় হয়েছি, ওখানে মুড়ির ঠোঙা বানাইছি, গরুর গোবর নিয়ে শুকাইছি। মানে সাকুল্যে দুইবার আপনি কেঁদেছেন গান গাওয়ার সময়। না, আমার কাছে ওই ঘটনাটা মনে থাকবে। আপনাকে তো উদ্ধত বলে জানে সবাই, আমি নিজেও জানি যে আপনি এই জন্য অনেকটা দুর্বিনীত মানুষ, উদ্ধত মানুষ, আরও নানানভাবে শব্দ দিয়ে আপনাকে অভিহিত করা যায়, আপনি হয়তো কিছু মনেও করবেন না। কিন্তু আপনার একদিকে ঔদ্ধত্য এবং আরেকদিকে গানটা গাওয়ার সময় আপনার চোখ থেকে বিসর্জনরত অশ্রু, ওই দিন আপনার ব্যাপারে আমার একটা ভিন্ন ধারণা তৈরি হয়েছিল। সে যাই হোক না কেন, আপনি তো আবেগকে মারতে পারবেন না কোনোভাবে। আপনি ঘটনা যদি সত্যি হয় তাহলে আবেগটাও সত্যি। আপনার ভক্তরা আপনাকে বাংলা গানের যুবরাজ বলে, এই খেতাবটাকে কি আপনি উপভোগ করেন নাকি এটাকে একটা বোঝা মনে হয়? ভালোবেসে কোনো কিছু দিলে নিতে হয়, কিন্তু জিনিসটা তো একটা অদৃশ্য শব্দ, এটা শব্দ বোঝা মনে হয় না এটা? কারণ যখন কেউ যুবরাজ হয়ে যায় বা আমাকে শ্রেষ্ঠত্বে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, আমি এটার যোগ্য না কোনোভাবে। কারণ বাংলাদেশে অনেক লেজেন্ডারি আর্টিস্ট এসছেন, আরও আসবেন, কিন্তু এখন ওই সাংবাদিকরা বেসিক্যালি কাজটা করেছে এই যুবরাজ উপাধিটা দেওয়ার ফলে আমার ফলে কি উপকার হয় নাকি ক্ষতি হয়? আমি তো এটার কোনো উপযোগিতাও পাই না, উপকারিতাও পাই না, ক্ষতিও পাইনি। কিন্তু আমি বিব্রত হই যখন কোনো অ্যানাউন্সমেন্টে বলে বাংলা গানের যুবরাজ, তখন আমি একটু লজ্জা পাই। ব্যাপারটা আমি বললাম এই কারণে, নিজেরও তো কিছু অনুভূতি আছে যে আপনি এই মুহূর্তে দেশের শ্রেষ্ঠ কবি, আপনি এই কালের সত্যেন্দ্রনাথ, আপনি এই কালের রবীন্দ্রনাথ, এবং আমি মনে করি যে এগুলো একজন সৃষ্টিশীল মানুষের জন্য ক্ষতিকর। হ্যাঁ, একটা যখনই আমাকে কেউ রবীন্দ্রনাথ বানিয়ে দেবে এই কালের রবীন্দ্রনাথ, তখন কিন্তু আমার আর নতুন সৃষ্টিশীলতার কোনো জায়গা থাকে না। আপনাকে যখন রাজা বা যুবরাজা বানিয়ে দেবে তখন কিন্তু আপনার আর নতুন কিছু করার থাকে না। এই কারণেই প্রশ্নটা করা হচ্ছিল। যখন বলো তখন বিব্রত বোধ করি। একদম শেষের দিকে চলে এসেছি। সেটা হচ্ছে আপনি বাংলাদেশের সবচেয়ে বেশি সাক্ষাৎকার দেওয়া শিল্পী কিনা? অবশ্যই, মানেই তো একই কথা পুনরাবৃত্তি। অবশ্যই আপনি দেখেন, আমি যেহেতু বেশি সাক্ষাৎকার কেউ দিয়েছে না, আমার সব শিল্পী মিলে আমার দিয়েছে কিনা আমি জানি না। ফুটবল ওয়ার্ল্ড কাপ হলে আমি আসি, না বুঝলেও আসি। আবার মনে হয় ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হলে আসি, যে কোনো টুর্নামেন্ট হলে আসি, একটা দেশের ক্রাইসিস বন্যা হলে আমি আছি। মানে আমার গরুর মাংসের কোন অংশটা আপনার সবচেয়ে ভালো লাগে? এই জাতীয় প্রশ্ন আছে অনেক সময়। না না, এই প্রশ্ন আমি আপনাকে করছি না, ওটা ওই সমস্ত অবান্তর প্রশ্ন আমাকে করে না। আমি যেহেতু যেই উপস্থাপনা করে সে একটু ব্যায়াম করে আসে আসিফ আকবরের সাথে কথা বলার জন্য। যেহেতু আমি একটু আউটস্পোকেন, সব বিষয় নিয়ে কথা বলি, এটা বলতে পারেন এটা সচেতন। আমি একজন সিভিলিয়ান হিসেবে আমাকে জিজ্ঞেস করতেই পারে, এবং আমি যেভাবে বোল্ডলি কথা বলি, আমাদের শিল্পীর একটু বাতাবরণে থাকে, একটু হয়তো কখনো কখনো কেউ আপনার ফেস করতে চায় না, এড়ায় চলে বা ভয় পায়, এটা হতে পারে, লিমিটেশন থাকতে পারে। শিল্পী তো সংখ্যায় কম এবং তারা তাদের ক্যারিয়ার নিয়ে ভাবে, তো কে কখন মাইন্ড করে তার কাজ বন্ধ করে দেয়, ক্যারিয়ার নষ্ট হয়। তো সেক্ষেত্রে আমার যেমন ক্যারিয়ার নিয়ে কোনো ভয় নেই, আমি বলতে থাকি সব। সেই হিসেবে আপনার হিসাব ঠিক আছে, সবচেয়ে বেশি সাক্ষাৎকার আমি দিই। সব শেষ একটা প্রশ্ন, আপনি যদি নিজেই নিজের সাক্ষাৎকার নিতেন
তাহলে কোন প্রশ্নটা আপনি নিজেকে নিজে করতেন যেটা এর আগে কোনো উপস্থাপক আপনাকে কোনোদিন করেনি? বিপদে ফেললাম বোধ হয়। আমি প্রথমে আমার ভুলগুলিকে চেক করতাম। আমার বিগত 54 বছর কি বয়স। প্রশ্নটা করতেন? প্রশ্ন আপনার ভুলগুলি দিয়ে শুরু করেন। আপনি কি ভুল জীবনে করেছেন সেগুলি দিয়ে শুরু করেন। আপনার একটা ভুলের কথা শুনতে চাই, একটা ভুল যেটা না করলেই ভালো হতো। একটা ভুল হচ্ছে, আমি এটা ভুল না, আমি বলবো যে আমি মানুষকে খুব ট্রাস্ট করি। এটা ভুল উল্টা দিক থেকে হবে, বাট আবার মানুষ হিসেবে আমি কাউকে ট্রাস্ট করবো সেটা আমার অধিকার আছে। এটা যে ওই ট্রাস্টটা ভাঙে, বিশ্বাসটা যে ভাঙে, সেটা তার ফল্ট, এটা আমার ভুল না। তো সুতরাং এটা কোনো ভুল হিসেবে আপনি ধরতে পারেন, কিন্তু আমি মানুষকে বিশ্বাস করি, এটা আমার ভুল না। বাট অন্য অ্যাঙ্গেল থেকে দেখলে এটা সবচেয়ে বড় ভুল আমার। অর্থাৎ মানুষকে সবাইকে বিশ্বাস করা যাবে না, কিছু কিছু মানুষকে বিশ্বাস করে আপনি ভুল করেছেন। না, আর সেই বিশ্বাস ব্যাপারটাই। করি সবাইকে, আমি সবাইকে বিশ্বাস করি, কিন্তু যে বিশ্বাসটা ভাঙে সেটা তার ভুল। আর বিশ্বাস করা যে আমার ভুল এটা মানুষ বলে, কিন্তু আমি এটাকে ভুল মনে করি না। অ্যান্ড্রু কিশোরের একটা গান আছে, তিনি দীর্ঘদিন ধরে অভিমান করে তিনি অডিও ইন্ডাস্ট্রির বাইরে ছিলেন। অডিও ইন্ডাস্ট্রিতে ফেরার সময় তিনি প্রথম যে অ্যালবামটা হয়েছিল সেই অ্যালবামের নাম ছিল ভুল সবই ভুল, সম্ভবত 1999 সালে। গানটা ছিল এরকম: জীবনের কাছে আমি দুটি হাত বাড়িয়ে বুক ভরা ব্যথা শুধু পেয়েছি, না পাওয়ার হাহাকার কেঁদে যায় নীরবে, জীবনের কাছে আমি হেরেছি, ভুল সবই ভুল আমার সবই ভুল। মনে আছে আসলে ওই সময় ছোট থাকলেও। আপনার একটা গান আমার প্রচণ্ড ভালো লাগে, সেটা হচ্ছে যে আমার মাঝে নেই এখন আমি। এই গানটা গিয়ে আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিলেন। সাধারণত একটা সাক্ষাৎকারের শেষে অনেকে খালি গলায়ও গান শুনতে চায়, কিন্তু এটাকে আমি অযৌক্তিক মনে করি, কারণ প্রস্তুত থাকেন না শিল্পী, তবুও জোর করে হয়তো গান আমার হয়। একটা সিরিয়াস পডকাস্ট এখানে না থাকলেই ভালো। মানে আমার মনে হয় না থাকাই ভালো। কেমন লেগেছে এতক্ষণ ধরে কথা না, বলে? খুব ভালো লাগলো। আমি প্রথমে ধন্যবাদ জানাই আপনাকে, আপনি রাজি হয়েছেন পডকাস্টটা করার জন্য। আর আমি দৃষ্টি 24 একটা নতুন চ্যানেল, এবং তাদের লক্ষ্য বড়, তাদের উদ্দেশ্য ভালো। তো আমি আশা করছি দৃষ্টি 24-এর মাধ্যমে, কেন আসলাম আমি, দৃষ্টি 24 নাও আসতে পারতাম, অনেক টিভি চ্যানেল বাংলাদেশে আছে, এদের ইন্টেনশন ভালো, তারা কিছু করতে চায়। এবং আমি আপনার নাম যখন প্রপোজ করি আখতারুজ্জামান আজাদ সাহেবকে নিতে হবে, এই কারণে অনেক পডকাস্ট করি। পডকাস্ট একটা আর্কাইভ, এটা বিবিসির মতো, অত দৃষ্টি 24 আমাদের সাস্টেন করবে না, কিন্তু এই বক্তব্য এই পডকাস্টে থেকে যাবে, যেমন বিবিসিতে থাকে ঐতিহাসিক গল্পগুলি। তো আমার খুব ভালো লাগছে, আপনার মুখোমুখি হতে পেরেছি, এবং আমি চাচ্ছিলামও যে আপনার সাথে একদিন একটা এরকম কোনো গ্যাদারিং বা আড্ডা হোক। এবং কবি সুমনের সাথে দেখা হওয়ার পরে আমি যখন ফিরছিলাম, আপনি বলছিলেন যে সারা জীবন অনেকের জন্য গান গেয়েছি, মানুষের জন্য গান গেয়েছি, আজ প্রথম আমি নিজের জন্য গাইলাম, এটা আর্কাইভাল একটা ভ্যালু হিসেবে থাকবে। সেদিন আপনি আমার কথাও বলেছিলেন যে আপনার লেখা একটা গান গাইবো, সেটাও একটা আর্কাইভাল মূল্য হয়ে থাকুক। পারস্পরিক এই ভালো লাগাটা বজায় থাকুক সারা জীবন, এই আশাবাদী ব্যক্ত করছি। আপনার সাথে বসে আমার প্রচণ্ড ভালো লাগছে। দৃষ্টি 24-এর দর্শক যারা রয়েছেন তাদের সবার জন্য শুভকামনা জানিয়ে এবং আপনার জন্য শ্রদ্ধা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।